শুরু করছি কাজল রেখা। প্রায় ১ সপ্তাহ যাওয়ার পরও চাঁদনি জ্বর ছাড়ল না। অ্যান্টিবায়োটিক খাওয়াতে খাওয়াতে আধার অবস্থা কাহিল করে ফেলল ওর। সাথে ওর এক্সট্রা রেস্ট্রিকশন তো আছেই। চাঁদনি কক্ষের বাইরে পর্যন্ত বেরোতে পারেনি, এতটা দুর্বল ছিল। আধার অনেকবার সরি বলেছে ওকে। ও এভাবে মারতে চায়নি, রাগ উঠেছিল, কন্ট্রোল করতে পারেনি। চাঁদনির অবস্থা দেখে এখন ভীষণ অপরাধ বোধে ভুগছে। অথচ চাঁদনি সরিটা অ্যাকসেপ্ট করতে পারছে না। ওর মনে ফুটে আছে এখনো সেই রাতটা। সে রাতে ঘটা প্রত্যেকটা ঘটনা ওর জন্য নাইটমেয়ার ছিল। আধারকে মাফ করতে পারছে না ও কোনো মতেই। তটিনী প্রতিদিন আসে ওকে পড়াতে। ও জ্বর গায়ে তটিনীর কাছে পড়তে বসে। আধার অবশ্য মানা করেছিল এত অসুস্থতা নিয়ে পড়াশোনার দরকার নেই। চাঁদনি জোর গলায় বলেছিল পড়বে। মিড টার্মে দরকার হলে ফেল আসুক, তবুও এক্সাম দেবে। এমনিতেই টিউটোরিয়াল পরীক্ষা একটাও দিতে পারেনি চাঁদনি। আধার ওর কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে এসেছে। ক্লাসের গ্রুপে নোটিশ এসেছে আর কয়েকদিন পর থেকে মিড টার্ম পরীক্ষা। এদিকে চাঁদনির একটা চ্যাপ্টারও ভালো করে পড়া হয়নি। ও খুব সমস্যায় পড়ে গেছে। প্রথম থেকে স্টেপ বাই স্টেপ না পড়ার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে ও। তার উপর একটাও প্র্যাকটিক্যাল লেখা হয়নি ওর। ওদিকে ক্লাসের সবাই সাইনও নিয়ে ফেলেছে। চাঁদনির অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সব একসাথে এসে পড়েছে মাথার উপর। আধার ওকে প্র্যাকটিক্যাল লিখতে হেল্প করেছে। নিজের পড়াশোনা ম্যানেজ করে চাঁদনিকে প্র্যাকটিক্যাল লিখে দিয়েছে। চাঁদনিকে এখন আধারের রুমেই থাকতে হয়। চাঁদনি অনেক রিকোয়েস্ট করেছে ওকে ওর রুমে চাবি দিয়ে দিতে। প্রথম দিন থেকেই থাকতে থাকতে ঘরটার উপর মায়া বসে গেছে। আধারের রুমে কমফোর্টেবলি থাকতে পারে না ও। আধার শোনেনি। পরে অবশ্য চাঁদনি পড়াশোনায় অমনোযোগী হওয়ায় ওকে রুমে চাবি দিয়ে দিয়েছে। পড়াশোনা নিজের রুমে করে। রাত হলে আধার টেনে নিয়ে যায় ওকে নিজের রুমে। শুধু পড়ার জন্যই নিজের রুমে আসতে পারে। অন্যথায় সব কাজ ওকে আধারের রুমেই করতে হয়। বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার থাকে ওদের মাঝে। কোলবালিশের দুপাশে দুজন মানুষ। একটা শব্দ কথা বলে না একজন আরেকজনের সাথে। তবু আধারকে নিজের জেদ রজাতেই হবে। এখন সিআইডির মতো পিছে পড়েছে চাঁদনির। কোনো কাজ চাঁদনি শান্তিতে করতে পারছে না। চাঁদনি পড়ছে। রাত বাজে 12টা। আধার রুমে না যাওয়ার জন্য এখনো পড়াশোনার পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। পড়া না থাকলেও টেবিলে বসে থাকে, যাতে আধার ডাকতে এলে বলতে পারে এখন পড়ছো। ও কক্ষে যেতে পারবে না। আধার শুধু এই একটা ব্যাপারেই চাঁদনির সাথে জোর করে না। চাঁদনি পৃষ্ঠা ভরে ম্যাথ করে ক্লান্ত হয়ে কলম রাখলো। অনেকক্ষণ ধরে পিঠ ঠেকিয়ে বসতে বসতে পিঠে ব্যথা হয়ে গেছে। চাঁদনি গা ছেড়ে বসলো। মোবাইলে একটা গান প্লে করলো। শুনতে থাকলো। অন্যমনস্ক হয়ে দরজার দিকে তাকাতেই বুক ধক করে উঠল ওর। চাঁদনি আতঙ্কে চিল্লানি দিল, আ! আধার বুকের সাথে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ওর দিকে। ওর মুখে হালকা গোলাপি রঙের মিশ্রণের প্রলেপ লেপটানো। চুলগুলো কপালের উপর পড়ে আছে সব সময়ের মতো। চাঁদনি উদ্বিগ্ন স্বরে আওড়ালো, এগুলো কি? আমি তোমাকে ভূত ভেবেছিলাম। আধার এগিয়ে গিয়ে গাঁটটা মারল ওর মাথায়। নাক মুখ কুঁচকে বলল, এই তোর পড়াশোনা, আয় আমার সাথে আয়। চাঁদনি তড়িঘড়ি করে বলল, আরে আমি সত্যি পড়ছিলাম তো। ম্যাথ করার ফাঁকে একটু ব্রেক নিয়েছিলাম। তখনই তুমি এলে। অথচ পড়ার সময় দেখো না। আমি যাব না। আমি এখন থেকে এখানেই থাকবো। তুই যাবি না? তোর ঘাড় যাবে। প্লিজ, আজকে আমার অনেক পড়া আছে। তো পড় না, মানা করেছি আমি তোকে। আধার গিয়ে বিছানার উপর বসলো। চাঁদনি অনুরোধ করে বলল, আজকে থেকে এখানে থাকি। থাক। আমি কি মানা করেছি নাকি? চাঁদনি মুখ বাঁকালো। আধার মানা করে না। ট্রলি ব্যাগের মতো টেনে হিঁচড়ে নিয়ে যায়। আধার বলল, পরশু থেকে না তোর এক্সাম? প্রিপারেশন কেমন? ভালো না। কোনো মতে টেনে টুনে পাশ করে ইজ্জতটুকু রাখিস আমার। চাঁদনি আধারের দিকে তাকালো। উদগ্রীব স্বরে বলল, তোমার মুখে এগুলো কি? ফেস ব্যাক? ছেলেরাও ফেস ব্যাক দেয়? বাংলাদেশে কোন সংবিধানে লেখা আছে ছেলেরা ফেস ব্যাক দিতে পারবে না? আধার মুখ ধুয়ে আসলো বেসিন থেকে। চাঁদনি মুখ লটকে তাকিয়ে থাকে ওর দিকে। আধার টাওয়াল দিয়ে মুখ না মুছে টিস্যু দিয়ে আলতো করে মুখ মুছলো। বিছানার উপর বসে লিকুইড মাখতে থাকলো মুখে। চাঁদনি প্রশ্ন করলো, আবার এগুলো কি দিচ্ছ মুখে? সিরাম, চিনিস না? না তো। তোকে আমি এমনি এমনি গাইয়া বলি? চাঁদনি মুখ বাঁকালো, নাক কুচকে বলল, এসব দিলে কি হবে? ধবধবে ফর্সা হয়ে যাব। এগুলো দিলে স্কিন কাচের মতো উজ্জ্বল হয়ে যাবে। চকচক করবে। যাকে বলবে, যাকে বলে গ্লাস স্কিন।
আমার মুখ সফট আর স্মুথ হয়ে যাবে। তাহলে আর নেতার দিকে চোখ যাবে না তোর? সেরাম ত্বকের আর্দ্রতা ধরে রাখে, হাইড্রেট করে, উজ্জ্বলতা আনে। আধার ব্যাখ্যা করলো, চাঁদনি অবাক স্বরে বলল, সিরিয়াসলি আধার ভাই, ওই কথার রেস ধরে এত তোড়জোড় শুরু করেছো? যথেষ্ট ফর্সা আছো। তোমার গায়ের রং আমার ড্রিম। অথচ তুমি আরো ফর্সা হতে চাচ্ছ। আল্লাহর দেওয়া সৌন্দর্য নিয়ে কেন স্যাটিসফাইড হতে পারছো না? এসব মেখো না। স্কিন খারাপ হয়ে যাবে আরো। হওয়া তোরে কয়েছে, তুই বেশি জানোস। আমি নিজের উপর অনেক কনফিডেন্ট ছিলাম। বাট ওই দিন তুই আমার কনফিডেন্স ভেঙে গুঁড়া গুঁড়া করে দিয়েছিস। নেতাকে আমার চেয়ে বেশি ফর্সা বলেছিস। এখন আমি তার চেয়েও অধিক ফর্সা হয়ে দেখাবো। আমি আরো সুন্দর হয়ে যাব চাঁদ। তখন দেখবি আমাকে তোর আরো ভালো লাগতেছে। নেতার দিকে চোখ দেওয়ার সুযোগই পাবি না। চাঁদনি মনোযোগ দিয়ে শুনলো সব কথা। অতিষ্ঠ হয়ে বলল, আমি সেসব দুষ্টামি করে বলেছি আল্লাহ। কেন সিরিয়াসলি নিয়ে নিচ্ছ? এগুলো কোত্থেকে পেয়েছো তুমি? তটিনী থেকে স্কিন কেয়ার সম্বন্ধে টিপস নিয়েছিলাম। ও অনেক কিছু জানে এসব ব্যাপারে, ওই পাঠিয়েছে। আমি বলেছিলাম আমার জন্য অর্ডার করে দিতে। এসব অনলাইনে অর্ডার করেছে। এগুলোর নাম কি? একটু আগে যেটা মেখেছিলাম ওটা হলো ফেস প্যাক, ফ্রেশ রোজ ফেস প্যাক। আর এটা হলো ল্যাঙ্ক অ্যাডভান্স জেনিফিক ইউথ অ্যাক্টিভেটিং সিরাম। বাবা গো, কি কঠিন নাম! ট্রাই করবি? চাঁদের ইচ্ছে করলো। ওরও ফর্সা হতে মন চাইলো আধারের মতো। চাঁদনি ওপর নিচ মাথা নাড়ে। আধার নাকচ করে বলল, না থাক, যেভাবে আছিস সেভাবেই ঠিক আছে। এই রূপেই নেতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকিস তুই? এখনই এই অবস্থা। ফর্সা হয়ে গেলে দেখা যাবে আমাকেই ছেড়ে চলে গেলি আরেকজনকে নিয়ে। সে ভুল তো আমি করছি না চাঁদ। তোকে তো আমি যেতে দেব না। চাঁদনি কিছুক্ষণ বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে থাকে, আবার ম্যাথ করায় মনোযোগ দিল। আধার বসে থাকলো বিছানার উপর। একটু পর চাঁদনি বলল, দাদা ভাই, একটা ম্যাথ সলভ করে দিবা? কোন চ্যাপ্টারের? জটিল সংখ্যা। আধার এগিয়ে এসে ওর পাশে টুল নিয়ে বসলো। হায়ার ম্যাথ বই হাতে নিয়ে সামনে চুলগুলো ব্যাক ব্রাশ করে বলল, জটিল সংখ্যা পারিস না? ছি! বুঝছি। তোর রেজাল্ট কেমন হবে? ইজ্জত যাবে আমার। দাও তো দাও। এমনিতেই এতগুলো চ্যাপ্টার একসাথে সলভ করতে গিয়ে পাগল হওয়া জোগাড় আমার। তোমার বাঁশ খেতে পারবো না। চাঁদে টেনে নিতে চাইলেও ওর বই। আধা শক্ত করে ধরে পড়ল। ওয়েট করে দিচ্ছি। রাখছিস কেন? আধার ম্যাথটা সলভ করে চাঁদনিকে বোঝালো। চাঁদনি বুঝতে না পেরে বলল, আরেকবার বলো। এত সহজ বিষয়টা বুঝিস না? চেঁচালো আধার। চাঁদনি ঝাঁঝালো স্বরে বলল, তোমার মতো অত ব্রিলিয়ান্ট না কি আমি? আধার মাথা ঠান্ডা করে আরেকবার বোঝায় চাঁদনিকে। এদিকে চাঁদের মাথা হাইপার থাকা এবারও বুঝলো না। আধার আবার চেঁচালো, ধুর, তুই একটা বলদ। পড়াশোনা হবে না তোকে দিয়ে। চাঁদনি এর চেয়েও জোরে চেঁচালো, যাও তো যাও। এর চেয়ে তটিনী আপু ভালো বোঝায়। তুমি আসলে বোঝাতেই পারো না, দোষ দিচ্ছ আমার উপর। তুই একটা ফালতু স্টুডেন্ট। ঘোড়ার ডিম জানিস তুই। ফেল করবি, অভিশাপ দিলাম। বড়দের রেসপেক্ট করতে জানোস না, বেয়াদব। এই আধার ভাই, একদম উল্টোপাল্টা অভিশাপ দিবা না। ধুর, আমি পড়বই না তোমার কাছে। আধার উঠে দাঁড়িয়ে তপ্ত স্বরে বলল, তোরে পড়াবো না আমি? সহজ কথা একবারে বুঝোস না। মাথায় উল্টোপাল্টা জিনিস ঘুরে তোর, তাই ম্যাথ ঢুকছে না। যাতে ফুঁসতে থাকলো। আধার গিয়ে শুয়ে পড়ল বিছানায়। গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে ঘুমানোর ভং ধরল। চাঁদনি এবার উচ্চস্বরে বলল, এখানে কেন ঘুমাচ্ছ তুমি? এটা আমার রুম। আমার ইচ্ছে এখানেই থাকবো আজ রাতে। আর আস্তে চিল্লা তোর বাঁশের মতো গলার সাউন্ডটা কমা। চাঁদে মুখ ফেরালো। মুডটাই খারাপ করে দিয়েছে এই ছেলেটা তো। কত সুন্দর ম্যাথ করছিল। চাঁদনি এতদিন ভেবেছিল আধা চাইলেই তো ওকে পড়াতে পারে। আধার নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওর চেয়েও অনেক অনেক বেশি। তাহলে তটিনী আপুকে রাখলো কেন? আজ চাঁদনি বুঝতে পারলো আধার তটিনীকে রাখলো কেন। এই যে একবার বোঝাতে না বোঝাতেই হাইপার হয়ে গেছে। চিল্লাপাল্লা শুরু করেছে ওর ওপর। সেখানে তটিনী একটা টপিক ৩-৪ বার করে বোঝায়। পারলে বলতে বলতেই চাঁদনিকে মুখস্থ করিয়ে দেয়। আধারে নিজের রাগ কন্ট্রোল করে চাঁদনিকে বোঝানোর সময় কই। চাঁদনি মুখ বাঁকালো। আবারও পড়ায় মনোনিবেশ করলো। চাঁদনি একটানা পড়লো অনেকটা সময়। পিছু ফিরে আধারকে দেখলো। ওর মনে হচ্ছে আধার এমনিতেই চোখ বন্ধ করে আছে, ঘুমায়নি। ও ডাকলো, দাদা ভাই। হুম? ঘুমালে না? লাইট জ্বলতেছে, ঘুম আসছে না। আধার চোখ মেলে বলল। চাঁদনি বলল, আমার এখনো পড়া বাকি। তুমি তোমার রুমে গিয়ে শোও না। লাইটের আলোয় কেমনি ঘুম আসবে? তোমার তো আমার মতো আলোয় ঘুমানোর অভ্যাস নেই। সমস্যা নেই।
আমার ওখানে একলা থাকতে ইচ্ছে করছে না। আগে কি করে একলা থাকতে? আগে তো তুই ছিলি না। আমার একা, একা লাগে এসব জায়গায়। তোকে জোর করে নিজের কাছে রাখতে ভালো লাগে। এখন তো তোকে জোর করে নিয়ে যেতে পারবো না কারণ তোর পড়া। কিন্তু আমি তো এখানে থেকে যেতে পারবো। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। আধারের দিকে তাকিয়ে বলল, তোমার রাগটা একটু কমানো উচিত, তোমার মনে হয় না? হয়তো, কিন্তু পারি না। তুই জানোস চাঁদ, আমি একজন স্যাডিস্ট মানুষ। কিরকম? যার পুরোটা সময় স্যাড মুড অন থাকে। ওরা নিজেরাও ভালো থাকে না, অন্যকেও ভালো থাকতে দেয় না। নিজেও কষ্ট পায়, আরেকজনকেও কষ্ট দেয়। নিজেদের রাগ কষ্ট আরেকজনের উপর অ্যাপ্লাই করে। তোমার কিসের এত কষ্ট আধার ভাই? তুমি তো জীবনে সব পেয়েছো। বাড়ির সব সদস্যের ফেভারিট চাইল্ড তুমি। তোমাকে সবাই কত আদর করে, তোমার কথা মানে। তারপরেও কিসের এত দুঃখ? আধার বিমর্ষ স্বরে বলল, কি জানি রে, আসলে কি জানিস তো? আসলে কি জানোস, আমি না ঢাকায় আসতে চাইনি। বাবা আমাকে জোর করে পাঠিয়েছে। আমি চেয়েছিলাম চট্টগ্রামে থাকতে আমার পরিবারের সাথে। বাবা বলেছে আমি নাকি বিগড়ে যাব অতি আদরে। আমার একটু জীবনটা দেখা দরকার। ভালো জায়গায় পড়াশোনা দরকার। আমাকে 18 বছর বয়সে এখানে একা পাঠিয়ে দিয়েছে। তাই এখানে এসেই বিগড়ে গেছি। ভালো করেছি না? ভালো করনি। বড় বাবা খুব কষ্ট পেয়েছে তোমার কীর্তিকলাপ শুনে। আর আমার কষ্টটা চাঁদ? আমার কষ্টটা কিছু না। আমার দুঃখগুলো কেউ দেখে না কেন? আমি যখন প্রথম ঢাকায় এসেছিলাম, আমি খুব একা হয়ে পড়েছিলাম। আমার আম্মুর কথা মনে পড়তো রে। তোর কথা মনে পড়তো, মেজো বাবা, চাচু সবার কথা মনে পড়তো। তোর এখানে এখন যেরকম লাগতেছে আমারও তখন এরকম লাগতো। তুই আমার এটলিস্ট আমাকে নিজের কষ্টগুলো দেখাতে পারিস। আমি কাউকে দেখাতে পারিনি। বাবা সবসময় আমার উপর সবকিছু চাপিয়ে দিয়েছে। আমি কখনো নিজের ইচ্ছে কিছু চুজ করতে পারিনি। বিষয়টা আমার উপর ধীরে ধীরে এতটা প্রভাব ফেলেছে যে আমি উদ্ধত হয়ে গেছি রে। কারো কথা শুনছি না। তাই যখন তোকে বিয়ে করতে চাপাচাপি শুরু করলো আমাকে, আমার ক্ষোভটা আরো বেড়ে গেছিল রে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, আমি মানি। সেটা বাবার উপর রাগ থেকে হোক বা শ্যামলা বলে। বাট আমি তোকে অপমান করতে চাইনি। কিন্তু বাবার করা কাহিনীর কথা মনে পড়লেই আমার রাগ উঠত। সে রাগ তোর উপর ঝাড়তাম। অসুস্থতার নাটক পর্যন্ত করেছে আমার সাথে, দেখিসনি? এভাবে সবসময় নিজের অসুস্থতাকে ব্যবহার করেছে। কিন্তু আমি না চাইলে সেদিন কারোর সাধ্য ছিল না তোকে আমার সাথে বিয়ে দেওয়ার। তুই বলেছিলি আমাকে বিয়ে করবি না। তোর ঠেকা নেই। বড়বাবার কথা রাখতেই বিয়ে পিড়িতে বসেছিস। এটা আমার খুব গায়ে লেগেছিল। ইগো হার্ট হয়েছিল। এজন্য তোকে বিয়ে করেছি, শিক্ষা দেওয়ার জন্য। চাচু অতি আদরে আদরে বাদর বানিয়ে ফেলেছিল তোকে। শিক্ষা দিতে পেরেছ? না। কই পারলাম। এখনো তো বেয়াদবি করিস আমার সাথে। চাঁদনি মুখ কালো করে তাকালো। অতিশয় কষ্ট নিয়ে বলল, কিন্তু আমি শ্যামলা, সেটা কি আমার দোষ? আমি তো নিজেকে বানাইনি আধার ভাই। তুমি কখনো ভেবেছো তুমি যেসব বলতে আমাকে, সেসব আমার মনে কি প্রভাব ফেলতো? এমন লাগতো যে কেউ আমার বুকটা এ4 ওফোর করে দিচ্ছে, ছুরি দিয়ে কুচি কুচি করে কাটছে। তুমি আমাকে কুকুরের সাথে পর্যন্ত তুলনা করেছো। আমার চেয়েও এ বাড়িতে একটা কুকুরের দাম বেশি। আধার মাথা নাড়ল। না, তুই বুঝতে ভুল করেছিস। আমি কেন তোকে কুকুরের সাথে তুলনা করবো রে? ওটা কত বড় একটা কথা জানোস? তুই বলেছিলি চ্যাম্পকে বের করে দিতে। আমি বলেছিলাম তুই চলে যা, কারণ চ্যাম্প আমার একাকিত্বের সঙ্গী ছিল। তুই বলেছিলি কুকুর পালা হারাম। আমিও জানতাম সেটা। বাট তারপরে তোকে পিঞ্চ মেরে কিছু একটা বলতে হতো আমাকে। তাই বলেছি তোর মতো বোঝাকে পালতে পারলে কুকুর পালবো বড় কিছু না। এটা নিতান্তই তোকে কষ্ট দিতে বলেছিলাম। কুকুরের সাথে কই তুলনা করলাম? আমার আসলে ভালো লাগে কেউ আমাকে ভুল বুঝলে, কেউ আমাকে ইগোয়েস্টিক, খারাপ, রুড, কর্কশভাষী এসব ভাবলে আমি মনে মনে শান্তি পাই। কেউ আমাকে ঘৃণা করলে আমার ভালো লাগে। ভাবি এত ভালো হয়ে কি করব? একদিন তো মরেই যাব। ভালোবাসা সবাই চায়। আমি না হয় ঘৃণাটুকুই গ্রহণ করলাম। কিন্তু আমি চাই না তুই আমাকে ঘৃণা কর। ভালোবাসাও চাই না তোর। শুধু তোর সঙ্গ লাগবে। আমার সাথে থাকতে হবে তোকে সবসময়। চাঁদনি মলিন হেসে বলল, তারপরও বোঝাতো, তোমার উপর তো বোঝা হয়ে আছি। থাকবি না। তুই অনেক ভালো করে পড়াশোনা করবি। কয়েক বছর পর অনেক স্ট্যাটাসওয়ালা বড়লোক হয়ে ফিল্মি স্টাইলে আমার সামনে আসবি।
এসে বলবে, মিস্টার আধার শিকদার, মনে আছে আজ থেকে 5 বছর আগে আপনি আমাকে কালো বলেছেন, অপমান করেছেন, আমাকে বোঝা বলেছেন। আজ দেখুন সে আপনি আমি কোথায় আর আমি কোথায়। আপনার লেভেল দেখুন আর আমার লেভেল দেখুন। আমি আপনার চেয়েও যোগ্য হয়ে ফিরেছি। তারপর আমি তোকে সরি বলবো। এর বেশি কিছু করতে পারবো না কিন্তু। তারপর তুই উদার মনের মানুষ হয়ে মহানুভবতা দেখিয়ে আমাকে মাফ করে দিবি। চাঁদনি বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ, জুতা মেরে গরু দান করবা। কোত্থেকে পাও বলো তো এসব? শাবনূরের মুভি দেখে মোটিভেট হয়েছি। বিগ ফ্যান তোর। তারপর প্রচুর বাংলা মুভি দেখি। কি বলো, তুমি শাবনূরের ফ্যান? আমি তো জানতাম তুমি শুধু ফরেন মুভি দেখো। একটু পজ দেখানোর জন্য দেখতে হয়। বাট আমি মনে প্রাণে বাঙালি। বাংলা মুভির টিসুম টিসুম অনেক ফেভারিট আমার। হয়েছে, থামো। নিজেও ঘুমাও, আমাকেও পড়তে দাও। আচ্ছা, গুড নাইট। আধার ঘুমিয়ে পড়ল। ও অনেকদিন পর চাঁদের সাথে একটু গল্প করতে পেরেছে। এখন শান্তি লাগছে। সকালে আঁধারে ঘুম ভাঙতেই দেখলো চাঁদনি টেবিলের ওপর মাথা রেখে ঘুমাচ্ছে। আড়মোড়া ভেঙে উঠে বসলো। মুখ ফুলিয়ে তাকালো চাঁদনির দিকে। দরকার হলে ঘাড় পিঠ ব্যথা করে ফেলবে, তারপর ওর পাশে শোবে না। এত জেদ এই মেয়ের। ওর গায়ে কি অ্যালার্জি আছে না ওর পাশে বসলে থাকলে এই মেয়ের জাত যায়। আধারে মন চাইলো উঠে একটা গাঁট্ট মারতে মাথায়। তারপর আবার ঘুমন্ত চাঁদনিকে দেখে মায়া হলো। মেয়েটির উপর বড্ড প্রেশার যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। আধার এগিয়ে গিয়ে চাঁদনির পাশে দাঁড়ালো। কাঁধে হাত রেখে ডাকলো, চাঁদ। চাঁদনি উঠল না। আধার কোলে তুললো ওকে, বিছানায় শুয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট টেনে দিল। এক পলক ওর দিকে তাকিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। চাঁদনি সোফায় বসে বসে স্যান্ডউইচ খাচ্ছে। আজ বুয়া আসেনি। আধারও কোথায় যেন গায়েব হয়ে গেছে। চাঁদনি ঘুমিয়েছিল প্রায় শেষ রাতের দিকে। সকালে ঘুম ভাঙল না ওর। ঘুম ভাঙল প্রায় দুপুর 12টার দিকে। এরপর থেকে ও একবারও আধারকে দেখেনি। চাঁদনির আধারকে খুঁজতেও হয়রান লাগে। এত বড় ফ্ল্যাটে ওরা শুধু দুজন মানুষ থাকে। আগে আধার একাকী করে থাকতো, এভেবেই কুল পায় না ও। মানুষের এত বিলাসিতা, শুধু একা থাকার জন্য এত বড় ফ্ল্যাট লাগে। আধারকে না দেখলে বুঝতো না চাঁদনি। অবশ্য ওর সবকিছুতেই বেশি বেশি। চাঁদনির স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছে না। না পারতে খাচ্ছেও। বুয়া না আসলে আধার এটা মাস্ট বানাবেই বানাবে। কি করে খায় কে জানে। চাঁদনি পানি দিয়ে গিলে বহু কষ্টে শেষ করার চেষ্টা করলো। আধার তক্ষুনি নামলো সিঁড়ি বেয়ে। চাঁদের মুখে তখন খাবার ঠাসা। কোনো মতে প্রশ্ন করলো, কই ছিলে এতক্ষণ? মিস করছিলি? বয়ে গেছে। চাঁদনি মুখের খাবার শেষ করলো। আধার ওর পাশে বসলো। কি সুখ তোর চাঁদ। 12টা বাজে ঘুম থেকে উঠিস। ঘুম থেকে উঠতেই দেখিস সবকিছু রেডি করা আছে তোর জন্য। কপাল পোড়া তো আমি না। বাঁশ কেন মারছো, হ্যাঁ? আমি কি বলেছি আমি রান্না করতে পারবো না? তুমিই তো কিচেনে যেতে দাও না। আমার কি করার? বানালে তোমার স্যান্ডউইচের চেয়ে ভালোই কিছু বানাবো। আধার তাকালো ওর দিকে। বলল, তোর স্যান্ডউইচ খেতে ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমার এটাই পছন্দ, বানাতেও কম সময় লাগে। তুই বল তুই কি খাবি, আমি ওটাই বানিয়ে এরপর থেকে রাখবো। কিন্তু হ্যাঁ, কঠিন কোনো রেসিপি বলা যাবে না। লাগবে না কিছু। বল, তোর তো আবার চাচুকে বিচার দেওয়ার স্বভাব। পরে দেখা গেল বললি তোকে খেতে না দিয়ে অত্যাচার করেছি। চাঁদনি নাক কুঁচকে তাকালো। আধার ওর হাত টেনে ওকে হাঁটুর উপর বসালো। গালে টোকা দিয়ে বলল, দাগগুলো যায় না কেন? এতবার অয়েনমেন্ট লাগানোর পরও ফিকে হচ্ছে না। এগুলো খুব বিরক্ত করছে আমাকে। তোমার বদলেই তো পাওয়া। সেজন্য বেশি খারাপ লাগছে। নিজের দোষের ছাপ বেশিক্ষণ রাখতে নেই। অথচ তোর গালে আমার অমনুষ্যত্বের ছাপ ছাপ রয়ে গেছে। বারবার আমার দোষটা মনে করিয়ে দিচ্ছে। চাঁদনি উঠতে চাইলে আধার হাত দিয়ে চেপে ধরে রাখলো ওকে। মেয়েটা সবসময় ওর থেকে দূরে থাকতে চায়, কথা শোনায়। আধারে কোনো কথাই ওর উপর প্রভাব ফেলে না। এইসব আধারে খুব গায়ে লাগে খুব। এই যে মেয়েটা অসুস্থ অবস্থায়ও ছুটতে চাইছে, এখানেই তো আঁধারে ইগো, অ্যাটিটিউড, কনফিডেন্স সব ধূলিসাৎ হয়ে যায়। আঁধার মানতে পারে না চাঁদনির অবহেলা, অবজ্ঞা এইসব তো ও করতো অতীতে। কিন্তু এভাবে যে পাশার দান উল্টে যাবে, আঁধার সেটা ভাবতে পারেনি। আঁধার চাঁদনির চুলগুলো সামনে থেকে পাঠিয়ে কপাল ঠেকায় ওর পিঠে। উদাস স্বরে জানতে চায়, চাঁদ, বিরিয়ানি খাবি? আমার খেতে ইচ্ছে করছে। আমারও, কিন্তু বানাবে কে? আজ তো বুয়া আসেনি। আমি তো পারি না বানাতে। আমি বানাবো। আমি থাকতে তুই কেন রান্না করতে যাবি? তুমি বিরিয়ানি রাঁধতে পারো? তোর জামাই সব পারে। চাঁদনি তাচ্ছিল্য করে হাসলো। ব্যঙ্গ করে বলল,
আমার জামাই? হ্যাঁ, তোরই তো, পুরোটাই তোর। পুরোটা আমার না। এখানে অর্পিতা আপু, সাবিয়া আপু, আরো নাম না জানা অনেক জনের ভাগ আছে। আমি এমনিতেই নামেই পেয়েছি, কিন্তু অধিকার আছে অন্যদের। আধার ভ্রু কুঁচকে বলল, হুম, তুই আমাকে বারো ভাতারই বলছিস? বলছি, ক্যারেক্টারলেস বলছি। তুই আমাকে ক্যারেক্টারলেস বলতে পারছিস? পারছি। যা, সইলাম সব। কিন্তু অন্যদের অধিকার আছে, এটা বলে সস্তা বানিয়ে দিস না। তোকে কাবিন করে নিজেকে শুধু তোকে দিয়েছি চাঁদনি। অন্য কাউকে অধিকার দিয়েছি অপবাদ দিলে সেটা যে মানতে পারবো না। আমি অধিকার চাইনি। প্রথম দিন তুমিই বলেছিলে স্ত্রী হওয়ার চেষ্টা যাতে না করি, তাই কখনো করিনি। তুমি তোমার নিজের কথা নিজে ভুলে যেতে পারো, গিরগিটির মতো সবসময় কথা বদলাতে পারো, রং বদলাতে পারো, কখনো পুতুলের মতো কুড়িয়ে নিয়ে কখনো বা ছুঁড়ে ফেলে দিতে পারো। কিন্তু আমার প্রতি তোমার অবজ্ঞা আমি ভুলতে পারি না। আমার মাথা সেট হয়ে গেছে। আমি তোমার জন্য সব সময় কালের ড্রামই তো থাকবো। চাঁদনি উঠে দাঁড়ালো। আধার আটকালো না ওকে। চাঁদনি বলল, আসো, বিরিয়ানি বানাতে হেল্প করি তোমাকে। লাগবে না, তুই যা, আমি বানাতে পারবো। আধার চাঁদনি হেল্প নিল না অবশ্য। চাঁদনি দু তিনবার কিচেনে উঁকি দিয়েছিল। আধার তখন খুব মনোযোগ দিয়ে কাজ করছিল। কিচেনের অতিরিক্ত চাপ তাপে বোধহয় টি শার্টও খুলে ফেলেছিল। খালি গায়ে মানুষ রান্নাও করে। আর কি কি যে দেখতে হবে চাঁদনিকে এ বাড়িতে। ওর অস্বস্তি হয় আধারকে এভাবে দেখতে। আধার সেসব বুঝতে পেরে কাজগুলো আরো বেশি বেশি করে। আধার রান্না শেষে চাঁদনিকে ডাকলো। বিরিয়ানি ঘ্রাণে তখন পুরো ড্রয়িং রুম মাতোয়ারা। চাঁদনি নেমে দেখলো আধার গোসল সেরে এসেছে। এখন আর খালি গায়ে নেই, টি শার্ট পরে এসেছে। চাঁদনি স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। আধার টেবিলে সবকিছু এনে রেখেছিল। চাঁদনি গিয়ে চেয়ারে বসলো। আধার বিরিয়ানি বেড়ে দিল ওর প্লেটে। শুরু কর। আধার নিজেও বসলো। চাঁদনি আর চোখে তাকিয়ে বলল, খালি গায়ে কে রান্না করে? আমি। তোর কোনো সমস্যা? তোকে দেখতে বলেছি আমি? চাঁদনি দুপাশে মাথা নাড়ল। আধার বলল, খেয়ে বল কেমন হয়েছে। চাঁদনি এক লোকমা মুখে দিয়ে আবেশে চোখ বুঝল। নিঃসন্দেহে রান্নাটা অনেক মজা হয়েছে। চাঁদনি উৎফুল্ল হয়ে বলল, অনেক মজা। এই, তুমি এত মজাদার বিরিয়ানি বানাতে পারো? জানতাম না তো। বাড়িতে কখনো বানাইনি, তাই জানিস না। এখানে এসে শখের বশেই বানাতাম। তুমি সব রান্না পারো আধার ভাই? হুম। চাঁদনি খাবারে মনোযোগ দিল। ও খুবই কম ভাত খায়, বড় চামচে জাস্ট এক চামচ ভাত নেয়। কিন্তু আজ 1.5 প্লেট বিরিয়ানি শেষ করলো। বিরিয়ানি ওর খুব পছন্দের, কিন্তু এখন থেকে সেটা একজন নির্দিষ্ট মানুষের হাতে বানানো হয়ে গেল। চাঁদনি জ্বর ওঠার পর থেকে আধার বহুদিন ভার্সিটিতে আসেনি। পড়াশোনা শেষের দিকে এসে সবকিছুতে খুব গ্যাপ পড়ে যাচ্ছে ওর। ওই যে মানুষ বলে, বিয়ে করার পর কি পড়াশোনা চালিয়ে যাওয়া যায় না? আঁধারে এখন মনে হয় যায় না। দুই নৌকায় পা দিয়ে আসলেই চলা যায় না। চারদিকে পড়াশোনা নিয়ে চাপ দেয়, মনোযোগ দিতে বলে, অথচ ওর মনোভাব বিচ্ছিন্ন হয়েছে অনেক আগেই। গ্রাম থেকে আসার আগে যতটা ডিসিপ্লিন স্টুডেন্ট ছিল, এখন তার এক ভাগও নেই। সংসার আর পড়াশোনা একে অপরের বর্গের ব্যস্তানুপাতিক। দুটো একসাথে কখনোই ভালোভাবে কন্টিনিউ করা যায় না। গেলেও সেখানে পারিবারিক সাপোর্ট থাকতে হয়। আধারে মূল জিনিসটাই নেই। ওর পরিবারের মানুষজন খালে চাপিয়ে দিতে পারে। আধার লাইব্রেরিতে বসে আছে। ও আজ খুব সকাল সকাল এসেছে, 9টারও আগে। চাঁদের পরীক্ষা 9টা থেকে। আধার ওকে ড্রপ করে দিয়ে ডিরেক্ট এখানে চলে এসেছে। আধার বইয়ের পাতায় খুব মনোযোগী। ওর মনোযোগ খণ্ডন করে এক নারী কণ্ঠ ডাকলো ওকে, ভাইয়া। আধার কপালে ভাঁজ ফেলে তাকালো। পড়াশোনার সময় ডিস্টার্ব ওর একদম পছন্দ না। ফ্রেশ মাইন্ডে পড়ার জন্য লাইব্রেরিতে চলে এসেছে। এখানেও শান্তি নেই। আধার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। আরে, ওই দিনের ওই লাভ লেটার দেওয়া মেয়েটা না, যে আধারের পেছনে হাত ধুয়ে পড়েছিল? তার চোখে মুখে খুশির ঝিলিক, যেন খুব দামি কিছু পেয়ে গেছে। সে আবার বলল, ভাইয়া আমি তামান্না। আধা চিনতে পারলো ওকে, কিন্তু না জানার ভং ধরে ভ্রু কুঁচকে বলল, তামান্নাকে? আমি তোমাকে চিনি। মেয়েটার মুখের হাসি মিয়ে গেল। আবারও হেসে বলল, আমাকে চেনেননি? ওই যে চিঠি দিয়েছিলাম, আপনি তো আর উত্তর দিলেন না। ও, তুমি? চিনেছি। মেয়েটা বেজায় খুশি হলো। পলক ঝাপটে সরল গলায় বলল, ভাইয়া আপনার উত্তর কি? আমি অনেক দিন ধরে আপনাকে খুঁজছি, কিন্তু আপনি ভার্সিটিতে আসেননি অনেক দিন। আই মিস ইউ সো মাচ। আদার মিষ্টি করে হাসলো। ঘায়েল করা হাসিতে লজ্জায় মাথা নুইয়ে ফেলল সে। অথচ ওর সব মুগ্ধতাকে
কর্পূরের মতো উড়িয়ে দিয়ে আধার বলল, আমার বিয়ে হয়ে গেছে খালাম্মা। আকাশ থেকে পড়ল সে, চিল্লিয়ে বলল, আপনি মজা করছেন আমার সাথে, তাই না? তোমার সাথে আমার মজা করার সম্পর্ক? সিনিয়রকে প্রেমের প্রস্তাব দাও, লজ্জা করে না? এসেছো দুদিন হচ্ছে না, অথচ হাত ধুয়ে পড়েছো আমার পেছনে। আরেকবার যদি তুমি আমাকে বিরক্ত করো। মেয়েটা মুখের কথা কেড়ে নিয়ে বলল, কিন্তু আমি তো জানতাম আপনার বিয়ে হয়নি। বর্তমানে আপনার কোনো গার্লফ্রেন্ডও নেই। হ্যাঁ, গার্লফ্রেন্ড নেই, বউ আছে। ওর জ্বর ছিল তাই আসতে পারিনি অনেকদিন। মেয়েটার তবুও বিশ্বাস হলো না। উদ্বিগ্ন স্বরে বলল, আপনি আমার থেকে পিছু ছাড়ানোর জন্য বলছেন, তাই না? আপনি অনেক রিলেশন করেছেন, বাট সবার সাথে তো আপনার ব্রেকআপ হয়ে গেছে। এখানকার একটা মানুষ জানে না আপনি বিবাহিত। আদার শাসিয়ে বলল, কাউকে জানাইনি তাই। লিসেন, আমি আমার বউকে অনেক ভালোবাসি। আগে রিলেশনে থাকলেও বিয়ের পর থেকে সব মেয়েকে আমি ভাইয়ের নজরে দেখি। আমার বউ ছাড়া এই দুনিয়ার সব মেয়ে আমার পাতানো বোন। সেই হিসেবে তোমাকে আমি ছোট বোন ভাবতে পারি। পরের বার থেকে আরেকবার যদি আমার পেছনে পড়ো তুমি, এই ভার্সিটিতে টেকা মুশকিল হয়ে যাবে তোমার জন্য। মাইন্ড ইট। আদার টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। গতকাল রাতে কোনো এক অজানা কারণে ওর ঘুম হয়নি। ইদানিং চাঁদের জন্য খুব মন পড়ে ওর। মেয়েটা ওর সাথেই আছে, তবু বুকের মধ্যে কেমন যেন খালি খালি লাগে। এই অদৃশ্য দূরত্ব ওর ভালো লাগে না। না ভালো লাগে চাঁদনির অবজ্ঞা। ওদিকে মেয়েটার এক্সাম কেমন হচ্ছে কে জানে। আধার উল্টোপাল্টা স্বপ্ন দেখে। প্রফেসর লেকচার দিচ্ছে বোর্ডের সামনে দাঁড়িয়ে। আধার আর বন্ধুরা লাস্টের বেঞ্চের আগের বেঞ্চে বসে আছে। আধার মাঝখানে বসে ঘুমাচ্ছে। ওর দুপাশে গাদাগাদি করে বসে আছে আমান, মাহাদি আর রাবিব। সামনে তটিনী, সাবিহা বসেছে। সবাই ক্লাসে খুব মনোযোগী। আধার সেই ক্লাসে আসা থেকেই ঘুমাচ্ছে। প্রফেসর লেকচার দিতে দিতে ক্লাসের শেষ প্রান্তে এগিয়ে এলেন। আমান কনুই দিয়ে গুঁতো দিল আধারকে। ফিস করে বলল, অন্ধকার, স্যার এসছে, উঠ। আজকে তোর ইজ্জত নিলামে উঠবে নয়তো। এই বেটা উঠ। আধার চবরকেও শব্দ করে হাত সরিয়ে দিল ওর। তিনজন অনেক গুতিয়েও আধারকে তুলতে পারল না। প্রফেসর ওর চোখে পড়তেই সেখানে দাঁড়ালেন তিনি। ভ্রু চেয়ে দেখলেন আধারকে, গম্ভীর স্বরে বললেন, ও ঘুমাচ্ছে কেন? অসুস্থ স্যার, হেডেক হচ্ছে তাই হেড ডাউন দিয়ে রেখেছে। মাহাতি ঝটপট মিথ্যা বলল। ও মিথ্যা বলায় খুব পারদর্শী। সিচুয়েশন খুব সহজে হ্যান্ডেল করতে পারে। প্রফেসরের বিশ্বাস হলো না বোধহয় ওর কথা। এমনিতেই আধারকে তেমন একটা পছন্দ না ওনার। এই বদমাস একটা মেয়েবাজ। প্রতি সপ্তাহে একে নতুন মেয়ের সাথে দেখা যায় ক্যান্টিনে, লাইব্রেরিতে বসে থাকতে। আর এসবের ঘোর বিরোধী তিনি। খালি পড়াশোনায় ভালো হলেই তো হয় না, চরিত্রটাও ভালো থাকতে হয়। গম্ভীর স্বরে ডাকলেন, আধার, এই ছেলে। আধার উঠল না। প্রফেসর ধমকালেন। আধার চোখ কচলে উঠে বসলো। হামি তুলে বহু কষ্টে চোখ মেলে স্যারের দিকে তাকালো। ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। প্রফেসর ভ্রু কুঁচকে বললেন, এটা ঘুমানোর জায়গা? লেকচার শোনা দরকার নেই? রাতে ঘুমাওনি? আধার মনে মনে কয়েকটা গালি ছাড়লো, কিন্তু কাতর হয়ে মুখে বলল, সরি স্যার। বেরো ক্লাস থেকে। বাট স্যার। যাও। আধার মুখ ফুলিয়ে বেরিয়ে গেল ক্লাস থেকে। ও নিঃসন্দেহে বেশিরভাগ প্রফেসর চোখের মনি। গুটি কয়েক প্রেম বিদ্বেষী টিচার ছাড়া বেশিরভাগ টিচারই আধারকে ফেভারিট স্টুডেন্ট মানে। ওর প্রেজেন্টেশন, প্রজেক্ট খুব ভালো হয়। আর ফিমেল টিচাররা তো চোখে হারায় বললেই চলে। এই প্রফেসরকে ওর একদম পছন্দ না। সারাক্ষণ খটমট খিটমিট করতেই থাকে ওর সাথে। ক্যান্টিনের টেবিলে বসে একটা জবরদস্ত ঘুম দিল আধার। ওর বন্ধুরা সবাই সেই প্রফেসরের ক্লাস করেই ওকে খুঁজতে বেরিয়ে এসেছে। সবাই ক্যান্টিনে বসে আছে। সাবিয়া গালে হাত দিয়ে তাকিয়ে আছে ঘুমন্ত আধারের দিকে। সূর্যরশ্মি গলিয়ে পড়ছে ওর মুখে। আচ্ছা, ছেলেটা দিন দিন এত ফর্সা হয়ে যাচ্ছে কেন? কেন এতটা সুন্দর হয়ে যাচ্ছে? সাবিয়ার আফসোস আরো তরতরিয়ে বেড়ে যায়। বুকের হাহাকার শূন্যতা পাল্লা দিয়ে বাড়ে। আধার উঠে বসে, জিন্সের পকেট থেকে সিরাম বের করে আবার সিরাম মাখলো। ওর চোখের মনি গাঢ় বাদামি, রোদের তাপে জ্বলজ্বল করছে। সাবিয়া দৃষ্টি সরালো। ছেলেটা সকাল থেকে কিছুক্ষণ পরপর এসব মাখছে। তটিনীর দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, ও কি পাগল হয়ে গেছে? তটিনী উত্তর দিল, ফর্সা হওয়ার ভূত চেপেছে মাথায়। আর কত ফর্সা হতে চাচ্ছে ও? এরপর কি কোরিয়ান হবে নাকি? হয়তো। ওর তো সবকিছুতেই বেশি বেশি। বলদ একটা। ও যে পাগল, সেটা আজকের কথা। তাও ঠিক। আধার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো ওদের দুজনের দিকে। রাবিব আর আমান মাহাদিকে নিয়ে কথা বলছে।
মাহাতি বহু কষ্টে একটা গার্লফ্রেন্ড জোগাড় করেছে। ওর অতিরিক্ত মিথ্যা কথা বলার জন্য কোনো মেয়েই ওর সাথে 1 মাসের বেশি টেকে না। ওর ধারণা মিথ্যা বলা একটা আর্ট। আর মাহাদি সে আর্টের আর্টিস্ট। মাহাতি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এলো ওর ফ্রেন্ডদের সাথে পরিচয় করাতে। একটা সুন্দরী মেয়েকে নিয়ে এসে ওদের সাথে পরিচয় করিয়ে দিল। মেয়েটি উইথ হার, আমার গার্লফ্রেন্ড। আধার অবাক স্বরে বলল, আনায়া। মেয়েটি খুশি হয়ে ডাকলো, আধার তুমি? তুই ওকে চিনিস আধার? মাহাদের কথায় আধার আমতা আমতা করে বলল, হ্যাঁ, ওদের ওরিয়েন্টেশনে দিন পরিচয় হয়েছিল, ওকে কলম দিয়ে হেল্প করেছিলাম। কোন কলম দিয়েছে জিজ্ঞেস কর। আমান ঝটপট বলল। আধার আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে, গলা খাকারি দিয়ে বলল, বল পেন দিয়েছিলাম, ম্যাটাডোর অল টাইম। মাহাদি কিছুক্ষণ মুখ লটকে তাকিয়ে থাকলো ওদের দিকে, পরক্ষণে হাইবার হয়ে বলল, কলমই তো দিয়েছিস না, অন্য কিছু তো দিসনি। আধার দুপাশে মাথা নেড়ে বলল, না, আর কি দেব? আমার মতো গরিবের কাছে আর কি থাকতে পারে? আছে আছে, অনেক কিছুই তো আছে। অন্যের গার্লফ্রেন্ডকে পটানোর একটা হাইডেন ট্যালেন্ট আছে তোর কাছে। আর কি লাগে? মাহাদি দাঁতে দাঁত চেপে বলল। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে আনায়া নিজের গ্লাসের দিকে হাঁটা দিল। মাহাদি ধপ করে বসলো চেয়ারে, কপাল চাপড়ে বলল, ফ্লার্টিং করার জন্য আমার গার্লফ্রেন্ডটাকে পেয়েছিলি? এই, তুই কিছু করিসনি তো? আদার ভ্রু কুচকে বলল, কি করতে বলছিস? বুঝো না তুমি, সুজি খাও। আমার বউ আছে রে ভাই, কেন আমি অন্য মেয়ের সাথে উল্টোপাল্টা করতে যাব? আমি চাঁদনিকে সব বলবো আধার, দেখিস তুই। বললেও কি কি করতে পারবে ও আমার? গাছাড়া ভাব দিয়ে বলল আধার। খুব অহংকার তোর, তাই না? বিশ্বাস কর, আমার সবচেয়ে বেশি খারাপ লাগে চাঁদনির জন্য। এই বড় ভাতারে পেয়েছিল ওর কপালে জুটতে। আমার মতো সুন্দর একটা ছেলেকে পেয়েছে, সেটা ওর সাত কপালের ভাগ্য, বুঝেছিস? সুন্দর ধুয়ে পানি খাবে ও না? নিশ্চয়ই না। চরিত্রটা ম্যাটার করে। আন্ধার ক্ষীণ স্বরে বলল, সুন্দর ধুয়ে পানি খাবে না, কিন্তু খাবে তো। সাবিয়া উঠে হনহনিয়ে চলে গেল। আমান ধূপ করে চাপড় বসালো ওর পিঠে। অশ্লীল নষ্টমী আর কত করবি? ভাই আমি কি করলাম? রাবি বিজ্ঞের মতো হাত নাড়িয়ে বলল, ভার্সিটির মেয়েদের সাথে রিলেশনে যাওয়ার সময় তোরা ভাই একটু সাবধানে রিলেশনে যাস। কোনটা আধারের ইউজ করা পড়ে যায়, পরে মাহাতের মতোই আফসোস করতে হবে। প্রায় 1 মাস পর চাঁদনির সাথে ওর বন্ধুদের দেখা হয়েছে। ওরা সবাই কি যে খুশি হয়েছিল চাঁদনিকে দেখে। হাসনার বৃষ্টিতে শুধু পুরো সময় এটাই ব্যাখ্যা করে গেছে, ওরা এই 1 মাস কখন কখন কিভাবে কিভাবে চাঁদনিকে মিস করেছে। তবে ওদের সিট একসাথে পড়েনি, শুধু চাঁদনি আর রেহানের সিট একসাথে পড়েছে। ভাগ্যক্রমে দুজনের রোল কেমন করে যেন মিলে গেছে। তুমুল কপি পেস্ট মেরেছে একজন আরেকজন থেকে। দুজনের খাতা মিলিয়ে দেখলে একটা অক্ষরেরও পার্থক্য পাওয়া যাবে না। পেপার বেশ ভালোই গিয়েছে সবার। হাসনা বৃষ্টি চাঁদনি মিলে গেটের পাশে দাঁড়িয়ে গল্প করছে। রেহান আর সিয়াম প্ল্যান করছে কোথাও ঘুরতে গেছে, ঘুরতে যাবে। ওদের নাকি আগে থেকে প্ল্যান ছিল এক্সাম শেষে কোথাও ঘুরতে যাবে। হাসনা বৃষ্টি যায়নি, চাঁদনি এবারে আর কোনো রিস্ক নেয়নি। বন্ধুদের প্রশ্নের সম্মুখে বলেছে ওর ফ্যামিলি ওকে সেরাতে অনেক বকেছে। ওরা খুব করে সান্ত্বনা দিয়েছে চাঁদনিকে। কিন্তু ওরা কি করে জানবে এর চেয়েও অনেকটা খারাপ ঘটেছে চাঁদনির সাথে। চাঁদের মন খারাপ হবে বলে বৃষ্টি আর হাসনাও ঘুরতে যায়নি। ওরা কথা বলতে বলতে গেটের বাইরে বেরিয়ে এলো। আধার গেটের বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে রোদ চশমা, শার্টের হাতা গুটিয়ে রেখেছে কনুই পর্যন্ত। চাঁদনিকে দেখতেই ও এগিয়ে এলো, প্রশ্ন করলো, এক্সাম কেমন হলো? ভালো। বৃষ্টি এক পলক আঁধারের দিকে তাকিয়ে চাঁদনির কানে কানে বলল, উনি কে রে? চাঁদনি পরিচয় করে দিল, আমার বড় ভাই। হাই ভাইয়া। আধার মিষ্টি করে হাসলো ওদের দিকে তাকিয়ে। হাসনা চাঁদনির পাশ ঘেঁষে দাঁড়িয়ে কানের কাছে ফিস ফিস করে বলল, ওয়াও চাঁদনি, তোর যে একটা বড় ভাই আছে সেটা তো বলিসনি কোনোদিন। তোর ভাইটা কি সুন্দর রে, কিউটের ডিব্বা, আমার ক্লাস লিস্টে জায়গা করে নিল। চাঁদনি বোকা বোকা হাসলো। আধার কোনা চোখে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি ঢোক গিলল, এখন আবার গালি না খায়ও। আধার বলেছিল চাঁদনি যাতে ওর বন্ধুদের বলে দেয় ও বিবাহিত, কিন্তু চাঁদনি বলেনি। রুচি হয়নি কেন যেন। নিজেই তো ওকে পরিচয় দেয় না। ওর এত কিসের ঠেকা যেচে যেচে পরিচয় নেওয়ার? আধার হেসে বলল, ভালো আছো তোমরা? জি ভাইয়া, আপনি কেমন আছেন? চাঁদ আমাদের একবারও বলেনি ওর যে একটা বড় ভাই আছে। হাসনা বলল। আধার স্বাভাবিকভাবে বলল, বড় ভাইয়ের কথা না বললেও অ্যাটলিস্ট এটা তো বলতে পারতো ওর যে একটা স্বামী আছে। তোমাদের বান্ধবী তো সেটাও বলেনি।
কি চাঁদের বিয়ে হয়ে গেছে? দুজন একসাথে কিছুটা চিল্লিয়ে পড়ল। আধার বলল, হ্যাঁ, কেন তোমাদের বলেনি ও? না তো। এই চাঁদ, তোর বিয়ে হয়ে গেছে? চাঁদনি অসহায় দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার কুটিল হাসলো, ভ্রু নাচিয়ে ইশারায় বোঝালো, এবার তোর বান্ধবীরা তোকে মিথ্যুক ভাববে। হাসনা কাঁদো কাঁদো মুখ করে তাকালো চাঁদনির দিকে, গাল ফুলিয়ে বলল, এত কম বয়সে বিয়ে হয়ে গেছে তোর? একবার বললিও না। অথচ আমরা তোর সাথে নিজেদের সব সিক্রেট শেয়ার করি। কিসের এত লুকোচুরি তোর? আমরা কি তোর জামাই নিয়ে পালিয়ে যেতাম? চাঁদনি কিছু বলতে গেল, হাসনা আর বৃষ্টি ওর কথা শুনল না। হাসনা আধারের দিকে তাকিয়ে বলল, ওর হাজবেন্ড কি খুব বেশি স্ট্রিক্ট ভাইয়া? চাঁদনি আমাদের সাথে ঘুরতে যেতে পারে না, ওর নাকি সেই অনুমতি নেই। না তো, আমাকে দেখে তোমার স্ট্রিক্ট মনে হয়? ওর নিজেরই যেতে ইচ্ছে করে না, সে দোষ আমার উপর চাপিয়ে দেয়। অথচ ওর মন ফ্রেশ থাকার জন্য আমি ওকে ঘুরতে যেতে বলি সব সময়। চাঁদনি হা করে তাকালো আঁধারের দিকে। কি ডাহা মিথ্যেবাজ! হাসনা উদ্বিগ্ন স্বরে বলল, আপনি ওর হাজবেন্ড? হ্যাঁ, কিন্তু বলল যে বড় ভাই। দুটোই। ও আমার চাচাতো বোন। হাসনা অদৃষ্টে কপাল চাপড়ালো। চাঁদনির পাশ ঘেঁষে ফিসফিসিয়ে বলল, হায় রে, শেষমেশ বান্ধবী জামাইয়ের উপর ক্রাশ খেলাম। বলবি তো, তুই বলবি না উনি যে তোর হাজবেন্ড? বাদ দে না টপিক। তুই বললি না কেন? ইম্পর্টেন্ট মনে হয়নি? পরে বলবো সব কাহিনী। প্লিজ কিছু মনে করিস না। তোর জামাইরে আমি এখন থেকে ভাইয়া চোখে দেখবো। বাট হি ইজ সো কিউট। জিতেছিস চাঁদনি। চাঁদনি মলিন হাসলো। জিতেছে ও, সত্যিই জিতেছে। কিন্তু আধার তো হেরে গেছে ওকে পেয়ে। প্রতি পদে পদে সেটা বুঝিয়ে দিয়েছে। চাঁদনি জেতার খুশিটা অনুভব করতে পারেনি। বাহ্যিক দিকটা সবাই দেখে, কিন্তু মনের খবর রাখে কয়জন? আগে ফ্রিদারের মনটা খুব খারাপ খারাপ হয়ে আছে ভীষণ। বেশ কয়েকদিন ধরে উনি চাঁদনির সাথে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছেন, অথচ মেয়েটা কথা বলছে না তার সাথে। প্রতিবার উনি কল করলে আধারই রিসিভ করে। উনি চাঁদনির খোঁজ নেন, খবর নেন ওর থেকে। কিন্তু আরেকজনের থেকে মেয়ের খবর জানা আর নিজে কথা বলার মধ্যে অনেক ফারাক আছে। তার দেহটা এখনো আছে, কিন্তু মন পড়ে আছে চাঁদনির কাছে। চাঁদনির অসুস্থতার কথা জানার পর বহু কষ্টে উনি সময় ম্যানেজ করেছিলেন ঢাকায় যাওয়ার জন্য। ভেবেছিলেন এবারে গিয়ে চাঁদনিকে নিয়ে আসবেন, কিন্তু তার পরিকল্পনা সফল হয়নি। ব্যবসার কাজে আবারও বাইরে যেতে হয়েছিল তাকে, যার ফলে উনি ঢাকায় যেতে পারেননি। চাঁদনি খুব অভিমান করে আছে তার উপর। তিনি বুঝতে পারছেন সে তার দোষ অস্বীকার করে না। মেয়েটার উপর একটার পর একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। তার নিরীহ নির্দোষ মেয়েটা কিসের কারণে এতটা কষ্ট ভোগ করছে? অথচ যারা আসল দোষী তারা দিব্যি আছে। অর্পিতা ফিরে এসেছে বাড়িতে। যদিও আরমান শিকদার বর্ষা বেগম বড় মুখ করে বলেছিলেন অর্পিতার দায়িত্ব তারা নিজেরাই নেবেন, এ বাড়িতে ওর জায়গা দিতে হবে না। কিন্তু ঠিকই, অর্পিতা আর ওর স্বামীকে বাড়িতে জায়গা দিয়েছেন। এবং সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে, অর্ণব শিকদার প্রথমে একটু বকাঝকা করলেও দিন গড়াতে মেনে নিয়েছেন ওদের, থাকতে দিয়েছেন বাড়িতে। অথচ বাড়ির সম্মানের কথা ভাবতে গিয়ে চাঁদনির জীবনটা শেষ করে দিয়েছেন তিনি। এবার তাকে যে করেই হোক ঢাকায় যেতেই হবে। বাড়ি ব্যবসা চুলোয় যাক। কেন সব সময় তাকেই বাড়ি ব্যবসা নিয়ে ভাবতে হবে? অন্যদের তো কোনো দায়বদ্ধতা থাকে না। চাঁদনিকে বাড়িতে নিয়ে আসবেন যে কোনো মূল্যেই। পরিবার নিয়ে ভাবতে ভাবতে নিজের সন্তানের দিকে তাকানোর সময় পর্যন্ত পাচ্ছে না সে। উনি কেন ওনার মেয়ের ফিউচারটা নষ্ট করে দেবেন? এমনিতেও নষ্ট করতে কোনো কিছু বাকি রাখেননি তো। কিন্তু এবার আর না। চাঁদনি মেয়ের দায়িত্ব অনেক পালন করেছে। এবার তার বাবার দায়িত্ব পালন করার পালা। ১৬ দিন ব্যাপী চাঁদনির এক্সাম শেষ হয়েছে কালকে। এই ১৬ দিন ওর উপর কি যে গেছে চাঁদনির মনে হয় পড়াশোনা করার চেয়ে সংসার করা বেশি সোজা। সারাদিন শুয়ে বসে থাকা যায়, আরাম করা যায়। অথচ পড়াশোনা করতে গিয়ে শরীর মস্তিষ্ক সবকিছুর বেহাল দশা। চোখ ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, পুরো দিনের জার্নি, গাড়ির জার্নি, এই সবকিছু একসাথে কাটাতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছে চাঁদনি। ড্রয়িং রুমে গালে হাত দিয়ে অসহায়ের মতো বসে আছে চাঁদনি। আধার ওকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। দেখে মনে হচ্ছে এই দুনিয়ায় চাঁদনির চেয়ে অসহায় মানুষ আর একটাও নেই। আধার ডাকলো, চাঁদ, এভরিথিং ইজ ওকে? নো, কিচ্ছু ঠিক নেই। বাবার কথা মনে পড়ছে। দীর্ঘশ্বাস ফেলে পড়ল চাঁদনি। আধার কিছুটা দূরত্ব নিয়ে বসলো ওর থেকে। উদগ্রীব স্বরে বলল, তুই চাচুর সাথে কথা বলছিস না কেন চাঁদ? তোমার চাচুর আমার সাথে কথা বলার সময় নেই।
ভাই তুই চাচু দিকটা একটু বোঝ না। ধরতে গেলে পুরো ব্যবসা সামলাতে হয় চাচুকে। বাবা আর মেজো বাবা শুধু নামে আছে, সময় করে উঠতে পারে না। তুই এসব মনের মধ্যে পুষে রাখলে হবে? চাঁদনি এসবের উত্তর না দিয়ে আধারের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে কথা দিয়েছিলে না আমার এক্সাম শেষ হলে চট্টগ্রামে নিয়ে যাবে? এখন তোমার কথা রাখার পালা। এখন তো আমার এক্সাম পড়েছে, কেমনে রাখবো কথা বল? বাবাকে কল করে বলবে? বলবো? মনে হচ্ছে আসবে না। আমার জন্য তো তার সময় নেই। একটা মানুষের সেম কথা কয়বার বলতে ইচ্ছে করে। বাবার আমার কথা মনে পড়ে না আধার ভাই। সে তো নিতে আসছে না, তুমিও নিয়ে যাচ্ছ না। খুব অসহায় লাগতেছে নিজেকে, বিশ্বাস করো। চাচু নিতে আসলেও তোকে আমি যেতে দিব না। তুই গেলে আমার সাথে যাবি। নিয়ে যাব যখন বলেছি, তখন কথা রাখবো। বাট আমাকে একটু সময় দিতে হবে। চাঁদনি মুখ কালো করে তাকালো। পুরো বিজনেস বাবাকেই কেন সামলাতে হয়? আমি এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। বাট সব কষ্ট আমার বাবাকেই কেন করতে হবে? তুমি একটু হেল্প করতে পারো না? এদিকে ইচ্ছে মতো টাকা ওড়াও। আধার চোখ ছোট ছোট করে তাকালো, অ্যাটিটিউড নিয়ে বলল, তোর বাপ জ্যাঠার বিজনেসে যখন লাল বাতি জ্বলে, তখন সবুজ বাতি জ্বালানোর জন্য আমাকেই লাগে ওদের, বুঝছস? আর টাকা উড়ানোর মতো অ্যাবিলিটি আছে, তাই উড়াই। তুই ভাবিস না আমি বাবার টাকায় বসে বসে খাই। বিজনেসে আমার কন্ট্রিবিউশন তোর বাপ জ্যাঠা থেকে অনেকাংশে বেশি। ওরা কাজ করে, আমি প্ল্যান দিই। পথপ্রদর্শক আমি। মূল কন্ট্রিবিউটর ছাড়া বিজনেস চলে না। সোফার ওপর হাঁটু তুলে তাতে থুতনি ঠেকিয়ে বসলো চাঁদনি। অনেকক্ষণ নীরবতায় কেটে গেল। নীরবতার ভেঙে আধার বলল, চাঁদ, ছাদে যাবি? ছাদে কেন? এমনি। কতদিন হচ্ছে এসেছিস, অথচ ছাদেই যাওয়া হলো না। রুফটপের ভিউটা খুব সুন্দর। সূর্যাস্ত দেখা যাবে ওখান থেকে। তোর মন ভালো হয়ে যাবে। চলো তাহলে। আধার উঠে দাঁড়ালো। চাঁদের হাত ধরে বলল, চল। হাত ছাড়ো। না, ছাড়ার জন্য তো ধরিনি। অনেকগুলো সিঁড়ি পার দিতে হবে। তুই একা পারবি না। একা একা সবকিছু করতে শিখতে তো হবে। সবসময় তুমি আমার সাথে নাও থাকতে পারো। আমি সবসময় তোর সাথে থাকবো চাঁদ। সব সময়। প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, প্রতিটা সুন্দর বিকেলে, প্রতিটা অসুন্দর মুহূর্তে। না, আমি তোকে ছাড়বো, আর না তুই আমাকে ছাড়তে পারবি। জীবনের প্রতিটা ধাপে তুই আমার সাথে, তোর মুক্তি নেই। গোধূলি বিকেল। কিছু সময়ের মধ্যেই সূর্য ডুবে যাবে। চাঁদনি নির্নিমেষ তাকিয়ে আছে সেদিকে। ওর চুলগুলো পনিটেল করে বাঁধা, বেবি হেয়ারগুলো ছড়িয়ে আছে মুখের ওপর। আধার দাঁড়িয়ে আছে ওর পাশে। বিস্তীর্ণ মাঠের মতো বড় একটা ছাদ। এক সাইডে অনেকগুলো টব রাখা। হালকা বাতাসে চাঁদনির ওড়না উড়ছে। আধার আকাশের দিকে তাকিয়ে বলল, রেলিংয়ে উঠে বসবি? যদি পড়ে যাই? আমি থাকতে তুই পড়ে যাবি, এমন হতে পারে? চাঁদনি তাকালো আঁধারের দিকে। ও নিজের হাতের সাহায্যে রেলিংয়ে উঠতে পারল না। দেওয়ালগুলো চাঁদনির চেয়ে একটু উঁচু। আঁধার ওকে উঠতে সাহায্য করলো। চাঁদনি আকাশের দিকে তাকিয়ে পা দোলায়, লম্বা শ্বাস ফেলে সকল বিষাদ হাওয়ায় মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। আঁধার তাকালো ওর দিকে। ওর গালের দাগগুলো চলে গেছে। হঠাৎই আঁধারের মনে একটা প্রশ্নের উদ্রেক হলো। ও চাঁদনিকে কালি ড্রাম বলে কেন? ওয়াই? চাঁদনি মোটেও কালি ড্রাম না। ওর ফেস কাটিং খুব সুন্দর। আঁধারে গায়ের রঙের চেয়ে সামান্য ডিপ। শ্যামলা বলা চলে। তবুও কেন ও চাঁদনিকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করে? কেন এতটা বুকে লাগিয়ে কথা বলে? শুধু ওর জেদগুলোর জন্য? আসলেই আধার ওর জেদ নিতে পারে না। আধার একটা মাইন্ডসেট হচ্ছে, ওর আশেপাশে সবার উপর ওর জেদ রচাবে। সবাই ওর কথা মানবে। ও যেটা বলবে সেটাই হবে। কিন্তু চাঁদনি ওর কথা শোনে না। এতটা বিদ্বেষ দেখায়, তাই আধার এমন করে। আধার গালে টোকা দিল চাঁদনির। চাঁদনি তাকালো ওর দিকে। সরি ফর এভরিথিং চাঁদ। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো, বলল, হঠাৎ? তোর সাথে প্রথম থেকে এমন করা আমার উচিত হয়নি। তুই খুব কষ্ট পেয়েছিস না রে? চাঁদনি মলিন হেসে বলল, সরি ডাজ নট ফিক্স এভরিথিং। তবু মাফ করা যায় না? আমার খুব খারাপ লাগে। তোর মনটাকে আমি বিষিয়ে দিয়েছি। ছোট্ট একটা হৃদয়ে কত কি সহ্য করেছিস, যেখানে তুই অপারগ ছিলি। চাচুকে ছেড়ে শুধুমাত্র আমার ভরসায় এখানে এসেছিলি। অথচ আমি তোর সাথে কি কি অন্যায় করেছি। আমি খুব সরি রে। হাহ, খুব সুন্দর নাটক করতে পারো তুমি। তুমি সরি বলে বলে আমাকে কন্ট্রোল করো। তোমার সব কথা মানতে বাধ্য করো।
দেখো আধার ভাই, আমার গালের দাগগুলো চলে গেছে কিন্তু হৃদয়ের দাগ যে যাচ্ছে না। আমি তো তার কাছে কিচ্ছু চাইনি তো তোমার কাছে। শুধু চেয়েছিলাম আমার সাথে একটু থাকো, সাহারা দাও। যেভাবে ছোটবেলা থেকে সাইডে নিতে, ওভাবে একটু আমার পাশে থাকো। তুমি কি করলে বলো তো? আমি খুব কেঁদেছি জানো, খুব বাজেভাবে কষ্ট পেয়েছি। তোমার বিষাক্ত কথাগুলো মনে পড়লে এখনো কাঁদি। আমার মুখে তো সৌন্দর্যের ছিটে ফোঁটাও নেই। সমাজ সুন্দর খোঁজে, তাই তোমার সমস্যা হয় আমার পরিচয় দিতে। এত কিছু আমি ভুলে যাব? সবসময় মেয়েদেরকেই কেন ভুলে যেতে হয়? কেন সবসময় মেয়েদেরই মেনে নিতে হয়? তুমি আমার সাথে যেসব বিহেভিয়ার করেছো, সেসব যদি আমি তোমার সাথে করতাম, তুমি থাকতে আমার সাথে? থাকতে না, ছেড়ে দিতে। আমি কেন পারবো না তোমাকে ছাড়তে? শুধু আমি মেয়ে তাই? সমাজ শুধু মেয়েদের দোষ দেখে, তোমার মতো সুন্দর ছেলেদের দোষ দেখে না। শুধু এই একটা কারণের জন্য আমি আমাকে মেরে ফেলবো? আদা দীর্ঘশ্বাস ফেললো, বেমোটা স্বরে বলল, তুই খুব জেদি বুঝেছিস। সেম কথা কয়বার মনে করিয়ে দিতে হয়? প্রথমবার বুকে লাথি মেরে যতবার পীড়িতের কথা মনে করাতে আসবা, ততবার। মেয়েদের এত জেদ ভালো না, জানিস তো। ছেলেরা জেদ ধরলে বাদশা, আর মেয়েরা ঈর্ষা। আধার কেমন দৃষ্টিতে যেন তাকালো ওর দিকে। চাঁদনি শব্দ করে হাসলো, হাসতে হাসতে বলল, তুমি একটুও বদলাওনি, একটুও না। তুমি এখনো সেই আমাকে ছোট করেই যাচ্ছ। এখনো আমি তোমার কাছে নিচু কোনো বস্তু, যার সম্মান, ইচ্ছার কোনো ধার ধারণা তুমি। চাঁদনি আকাশের দিকে দৃষ্টি তাক করলো। ওর দুটো চিকচিক করছে সূর্যের আলোতে। মনে হচ্ছে গলায় যেন কেউ কাঁটা তার পেঁচিয়ে দিয়েছে। দুজন নির্নিমেষ তাকিয়ে থাকে আকাশের দিকে। সূর্য অস্ত গিয়েছে মাত্রই। পশ্চিমী নালিমা, রক্তবর্ণ আকাশ, কিছু ছন্ন ছাড়া পাখি উড়ে যাচ্ছে। বিষাদে ছেয়ে আছে দুটো হৃদয়। কেউ নিজের সাথে লড়ছে, কেউ বা তার বিপরীতজনের সাথে। রুক্ষ বাতাস ওদের গা ছুঁয়ে দেয়। ওদের জীবনে বসন্ত আসে না অনেক দিন। আজ চাঁদনির জন্মদিন। এই একটা দিনে ওর মনটা খুব ফুরফুরা থাকে। তবে আজ দিনটা তার ব্যতিক্রম। যদিও ওর বাবা ওর অতি ব্যতীত এই দিনটা কেউই মনে রাখে না। তবুও চাঁদনি এই দিনটার জন্য অপেক্ষা করে। কখনোই বাড়িতে ওর জন্মদিন পালন করা হতো না। অথচ বাড়ির আর দুই ছেলে মেয়ে আধার ওর পিতার জন্মদিনে ঘটা করে দাওয়াত দেওয়া হতো সবাইকে। কেক কাটা হতো। চাঁদনি এসব চায়নি কোনোদিন। আকিব শিকদার ওকে বরাবর 12টায় উইশ করতো। ওরা দুজন মিলে কেক কাটতো। ওর বাবা ওকে অনেকগুলো গিফট দিত। যত ইম্পর্টেন্ট কাজই হোক না কেন, আকিব শিকদার 12টার আগেই চলে আসতো ওকে উইশ করতে। মানুষটা আজ আর এলো না। সে কি জানে না চাঁদনি অপেক্ষা করে আছে? ফোন না হয় ধরলো না। একটু অভিমান করার কি অধিকার নেই ওর? সবাই যা ইচ্ছে তাই করতে পারবে ওর সাথে? চাঁদনি কক্ষ ছেড়ে বেরিয়ে এলো। আধার ওর জন্মদিন জীবনেও মনে রাখবে না। একটা কালি ড্রামে জন্মদিন মনে রাখা তো তেমন ইম্পর্টেন্ট কোনো বিষয় না। চাঁদনি তবুও এক পলক আধারের কক্ষে উকি দিল। খালি দেখে কপালে ভাঁজ ফেলে সিঁড়ি বেয়ে নামলো। ড্রয়িং রুমও খালি। কিচেনের দিকে এগিয়ে গেল চাঁদনি, কিন্তু ও যাওয়ার আগেই আধার বেরিয়ে এলো। চাঁদনি থেমে গেল। আধারের হাতে কেক। চাঁদনির সামনে এসে দাঁড়িয়ে ওর হাতের কেক উঁচিয়ে চিল্লিয়ে বলল, হ্যাপি বার্থডে চাঁদ। চাঁদনি হা করে তাকালো ওর দিকে। কতক্ষণ ব্যাপী অবাকে চোটে কথা বের হলো না ওর মুখ দিয়ে। আধার হাসি মুখে বলল, হ্যাপি সুইট 17 চাঁদ। 17 বছর হয়ে গেছে তোর। বুড়ি হয়ে গেছিস। তুমি আমার বার্থডে মনে রেখেছ? ভাঙা গলায় বলল চাঁদনি। আধার কপালে ভাঁজ ফেলে বলল, হাউ ক্যান আই ফরগেট ইয়োর বার্থডে? আমার বার্থডে বাবা ব্যতীত আজ পর্যন্ত কেউ মনে রাখেনি আধার ভাই। কে বললো তোকে? আমি তো মনে রাখি। আমার তো প্রতি বছর মনে থাকে। হ্যাঁ, উইশ করা হয়নি ঢাকা আসার পর, বাট আমার মনে থাকতো। চাঁদনি ঠোঁট চেপে তাকালো আধারের দিকে। কান্না আটকে বাচ্চাদের মতো করে বলল, বাবা তো আসলো না, আমাকে উইশও করেনি। করবে হয়তো, মাত্রই 12টা বেজেছে, এখনো সময় আছে। আর বাবা আসেনি বলে এত আফসোস করছিস কেন? প্রতি বছরই তো বাবা থাকে তোর সাথে। এবছর না হয় আমি আছি, এরপর থেকে প্রতিটা বছর থাকবো। চল, কেক কাটবি। আদার নিজে চকলেট কেক বানিয়েছে চাঁদনির জন্য। ওর চকলেট খুব ফেভারিট। চাঁদনি কেক কাটতে বসলো। আধার আফসোস করে বলল, ও শিট, আমি তো মোমবাতি আনতে ভুলেই গেছি। আসলে কেকটা কি করে বানাবো এটা নিয়ে টেনশনে ছিলাম। ফার্স্ট টাইম বানিয়েছি। মোমবাতি লাগবে না, তুমি বসো, আমি কেক কাটছি। চাঁদনি কেকে ছুরি বসানোর আগেই বেল বাজলো। আধার ভ্রু উঁচিয়ে তাকালো সদর দরজার দিকে। এত রাতে কে এলো?
আধা যাওয়ার আগে চাঁদনি নিজেই উঠে দাঁড়ালো। দরজা খুলতেই অবাক দৃষ্টিতে তাকালো চাঁদনি। আকিব শিকদার হাসি মুখে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছেন ওর দিকে। ওকে দেখতেই ঠোঁটের হাসি আরো বিস্তৃত হলো তার। ওনার দু হাতে 10-12টা প্যাকেট। চাঁদনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। ওর মনে হলো স্বপ্ন দেখছে। আকিব শিকদার বললেন, ঢুকতে দিবে না আম্মা? চাঁদনি সম্বিত ফিরল, দরজা থেকে সরে দাঁড়ালো। আকিব শিকদার ভেতরে ঢুকলেন। ততক্ষণে আধারও এগিয়ে এলো। চাচু, আমার হাত থেকে এগুলো নাও তো বাবা। আধার ওনার হাত থেকে প্যাকেটগুলো নিয়ে সোফায় রাখলো। আধার উদগ্রীব স্বরে বলল, এত রাতে তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ফ্লাইট খুঁজে পেতে সমস্যা হয়নি তো? এতগুলো প্যাকেট কি করে নিয়েছো? না, বাড়ির ড্রাইভার তোমার ফ্ল্যাট চিনতো। সে এখান পর্যন্ত এনে দিয়েছে। কষ্ট হয়নি। আকিব শিকদার চাঁদনির দিকে তাকালেন। আম্মা, আমাকে জড়িয়ে ধরো। বাবা মিসড ইউ সো মাচ। এখনো অভিমান করে থাকবে? দেখো চলে এসেছি তোমার কাছে। নিয়ে যাব তোমাকে। তুমি আমাকে বুঝবে না? চাঁদনি ছুটে গিয়ে জড়িয়ে ধরলো তাকে। আকিব শিকদার দুপা পিছিয়ে গেল। চাঁদনি হুড়মুড়িয়ে বলল, আই মিস ইউ সো মাচ বাবা। হ্যাপি বার্থডে আম্মা। সরি ফর লেট, 12টায় উইশ করতে পারিনি। কিন্তু দেখো, আমি বরাবর 12টা 10-এ উইশ করেছি। তুমি এসেছো আব্বু। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছিল তুমি বোধহয় আমাকে ভুলেই গেছো। এতগুলো দিন তোমার একবারও আমার কথা মনে পড়লো না? আর বলা সম্ভব হলো না ওর পক্ষে। চাঁদনি এবার কেঁদেই দিল। আকিব শিকদার বুকের সাথে শক্ত করে ধরে রাখলেন চাঁদনিকে। চাঁদনি তার শার্টের বুকের কাছটায় ভিজিয়ে ফেলল চোখের জলে। আকিব শিকদার ওর চোখের জল মুছিয়ে দিলেন। ভরাট কণ্ঠে বললেন, বাবা খুব মিস করেছে তোমাকে। তোমার কথা খুব মনে পড়েছে তার। কেঁদো না আম্মা, কেঁদো না প্লিজ। আমি চলে এসেছি তো, আর কাঁদতে হবে না তোমাকে। অনেক কেঁদেছো, আর না, আর কখনো না। টেবিলের উপর কেক রাখা ছিল। আকিব শিকদার সেদিকে তাকিয়ে বললেন, তোমরা কেক কাটছিলে? হুম। আদার ভাই কেক বানিয়েছিল আমার জন্য। মাত্রই কাটতে বসেছিলাম। বাহ, আমি আরো টেনশন করছিলাম তোমার জন্য কেক কিনতে পারিনি বলে। সব দোকান বন্ধ হয়ে গেছে এত রাতে। চলো আমরা কেক কাটি। চাঁদি মাথা ঝাঁকালো। কেক কেটে প্রথম পিস আকিব শিকদারকে খাওয়ালো। কিন্তু আধারকে খাওয়াবে কিনা ভাবনায় পরে ওর দিকে তাকালো। আধার তাকিয়ে আছে ওর দিকে। ওর দৃষ্টিতে কোনো অনুভূতি নেই, নির্লিপ্ত। চাঁদনি তবুও এক পিস কেটে ওর মুখের সামনে ধরলো। আধার বড় পিস নিয়ে নিল ওর মুখে। চাঁদনি ছিটকে হাত সরিয়ে আনলো। আধার মুখ বাঁকালো। আকিব শিকদার থাকায় ওকে গালি দেওয়া সম্ভব হলো না। কিন্তু মনে মনে খুব বকলো চাঁদনিকে ওর নাটকের জন্য। সোফার উপর 12টা প্যাকেটে সবকিছুই চাঁদনির জন্য আনা জিনিসপত্র। আকিব শিকদার অনেকগুলো হোয়াইট রঙের ড্রেস এনেছে ওর জন্য। অনেকগুলো চাঁদনির ফেভারিট চকলেট, সিল্ক, ক্যাডবেরি, কিটক্যাট, রাফেলো। সাথে আছে অনেক সাজগোজের জিনিস। যদিও চাঁদনি সাজে না, তবুও তিনি সবসময় চাঁদনির জন্য কিনতেন। এবারেও আসার সময় চাঁদনির জন্য অনেক কেনাকাটা করেছেন তিনি। আকিব শিকদার আর চাঁদনি সোফায় বসে কথা বলছিল। আধার ওপরে গেছে, হয়তো বাবা মেয়ের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে চায়নি। এমনিতেই চাঁদনি কয়েকদিন ধরে খুব মন খারাপ করছিল আকিব শিকদারের সাথে কথা বলার জন্য। চাঁদনি মনোযোগ দিয়ে চকলেট খাচ্ছিল। আকিব শিকদার নরম স্বরে ডাকলেন, আম্মা। চাঁদনি চকলেট খেতে খেতে উত্তর দিল, হুম। এবার তোমাকে নিয়ে যাব। কোথায়, বাড়িতে? হুম। তোমার এখানে থাকতে কষ্ট হচ্ছে না বাবাকে ছাড়া? চাঁদনি চকচকে দৃষ্টিতে তাকালো। খুশি হয়ে জবাব দিল, একেবারের জন্য নিয়ে যাবে? আর আসতে হবে না এখানে? তোমার ইচ্ছা, তুমি আসতে চাইলে আসবে, নয়তো থেকে যাবে সেখানে। এখন থেকে বাবা তোমার কথা মতোই চলবে। আমার মেয়ে যেটা চাইবে এখন থেকে সেটাই হবে। চাঁদনি উৎফুল্ল হয়ে মাথা ঝাঁকালো। দেখতে থাকুন। আকিব শিকদার রাতে চাঁদনি রুমে থাকলেন। পুরো ফ্ল্যাটে শুধু 2টো বেডরুম আছে। আকিব শিকদার জানলেন না চাঁদনি আর আধার এতদিন আলাদা রুমে থেকে এসেছে। এদিক দিয়ে আধার বড় বাঁচা বেঁচেছে। মাত্র কয়েকদিনই তো হলো চাঁদনি আরও বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার দিয়ে এক রুমে থাকছে। ভাগ্যিস আকিব শিকদার আগে আসেননি, নয়তো ভেবেই নিত আধার চাঁদনিকে মানতে পারেনি। তারপর চাঁদনিকে গ্রামে নিয়ে চলে যেত, আর কখনো আসতেও দিত না। পরের দিন সকালে চাঁদনি আধারের কক্ষের ব্যালকনিতে বসেছিল। আকিব শিকদার এখনো ঘুম থেকে ওঠেনি। লং জার্নিতে হয়তো বেশি ক্লান্ত হয়ে পড়েছিলেন। উনি না ওঠায় আধার আর চাঁদনিরও ব্রেকফাস্ট করা হয়নি। আধার ঘুম থেকে উঠেই কোথায় যেন বেরিয়েছে। চাঁদনি অন্যমনস্ক হয়ে বসেছিল। একটু পর আধার গলা ফেরে ডাকতে ডাকতে কক্ষে উঠল।
চাঁদ, এই চাঁদ। চাঁদনি হকচকিয়ে উঠে দাঁড়ালো। উদ্বিগ্ন স্বরে বলল, কি? আধারে হাতে একটা কালো রঙের খাঁচা। ভেতরে দুটো পাখি ভদ্র হয়ে বসে আছে। একটার রং হলুদ, আরেকটি অফ হোয়াইট আর ধূসরের মিশেল। আধার ব্যালকনিতে এলো, চাঁদনি এগিয়ে গেল ওর দিকে। খাঁচাটার দিকে তাকিয়ে রইল। দেখ, তোর জন্য পাখি নিয়ে এসেছি। একদম তোর মতো। ইটস ইওর বার্থডে গিফট। সুন্দর না? খুব সুন্দর। এগুলো কি পাখি? ওরা লাভ বার্ড, কাপল, বাজরিকার পাখি। চাঁদনি খাঁচায় হাত রাখে, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, পাখিদের আকাশে উড়তে দেখেই সুন্দর লাগে। খাঁচায় মানায় না। ওদের মুক্ত করে দাও। আধার উদ্বিগ্ন স্বরে বলল, তোর পছন্দ হয়নি চাঁদ? কেন উড়িয়ে দেব ওদের? ওদের আমার খুব পছন্দ হয়েছে। আর তাই তো ওদের বন্দিত্ব আমার ভালো লাগছে না। খাঁচায় ওদের কষ্ট হচ্ছে, আমার মতো। আমি তো তোকে মুক্তি দেব না চাঁদ। আমার থেকে তোর মুক্তি নেই। ওদের উড়িয়ে দিলে তোর মনে হবে তুইও আমার খাঁচা থেকে উড়ে যেতে পারবি। আমার খাঁচা খুব শক্ত রে চাঁদনি। সেটার শেকল ভেঙে উড়ে যাওয়ার সাধ্য তোর বা পাখিদের নেই। পাখিদের জায়গা হলো ব্যালকনিতে। চাঁদনি মুখে বলেছে ঠিকই ওদের উড়িয়ে দিতে, অথচ ব্যালকনিতে রাখার পর চাঁদনি খুব ব্যস্ত হয়ে পড়লো ওদের নিয়ে। কি খাওয়াবে, কিভাবে রাখবে ওদের, কি করলে ওরা পোষ মানবে, সেসব জানার জন্য খুব তোড়জোড় শুরু করলো। আধার মুখ লটকে দেখলো সবকিছু। এমনিতে ওর সাথে এক অক্ষর শব্দ নিজ থেকে বলে না চাঁদনি। এখন তো ওকে আর পাত্তাই দেবে না, টোটালি চোখেই দেখবে না। এভাবে খাল কেটে কেউ কুমির আনে? হুম, কুমির না, সতীন। আধারে তো এখন ওদের সতীনই মনে হচ্ছে। আকিব শিকদার ড্রয়িং রুমে বসে আছেন। ওনার হাতে কফির মগ। একটু আগেই ব্রেকফাস্ট সেরেছে সবাই। চাঁদে ওর কক্ষে বসে ফোন দেখছে। মেয়েটা আল্লা দুনিয়ায় এই একটা কাজ ছাড়া আর কিচ্ছু পারে না। আধার কিছুক্ষণ নিশ্চুপ গালে হাত দিয়ে আকিব শিকদারের দিকে তাকিয়ে থাকলো। একটু পর ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তাহলে তুমি চাঁদকে নিতে এসেছো? হুম। অর্পিতা ফিরে এসেছে। শুধু একা আসেনি, ওর স্বামীকেও নিয়ে এসেছে। জানো, বড় ভাইয়া প্রথমে ওদের থাকার অসম্মতি জানালেও পরে মেজ ভাইয়ের অনুরোধে মেনে নিয়েছে ওদের। মেজ ভাবি কান্নাকাটি করে বাড়ির সবাইকে মানিয়ে নিয়েছে। অথচ ওই মেয়েটার জন্য আমার মেয়ের জীবনটা উলটপালট হয়ে গেল আধার। অর্পিতা ফিরে না হলে তো জানতামই না বাবা হিসেবে কতটা জঘন্য আমি। অন্যের দোষের শাস্তি নিজের মেয়ের মাথার উপর গছিয়ে দিয়েছি। তুমি বলো আধার, অর্পিতাকে বাড়িতে থাকতে দেওয়া চাঁদের উপর অন্যায় না? আধার মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ অন্যায়। কিন্তু তুমি এটা আমাকেই বলতে পারতে, আমি নিয়ে যেতাম। তোমার কষ্ট করে আসা দরকার ছিল না। আকিব শিকদার ভ্রু কুঁচকে বললেন, আমি আসায় কোনো সমস্যা হয়েছে? না। কি সমস্যা হবে? মনে হচ্ছে খুশি হওনি। সত্যি বলতে, তুমি যদি পরে আসতে না চাচু, তবে আমি অবশ্যই অনেক বেশি খুশি হতাম। কিন্তু এখন আমার এক্সাম চলছে। আমি গ্রামে যেতে পারবো না। তুমি না হয় পরে এসো আধার। এক্সাম শেষ হলে আমি চাঁদকে নিয়ে যাই। খুব মনে পড়েছিল ওর কথা। জানো তো, ওকে ছাড়া কোনোদিন থাকিনি। সুযোগই হচ্ছিল না আসার। এর চেয়ে বড় কথা ভয় হচ্ছিল। কিভাবে ওর সাথে নজর মেলাবো? সবাই তোমার কথা ভাবছে আধার, কিন্তু আমার মেয়ের কথা ভাবার জন্য শুধু আমিই আছি। আধার কি বলবে বুঝতে পারল না। আকিব শিকদার আবার বললেন, তোমরা দুজনই এখনো ছোট। সংসার করা তো মুখের কথা না। আমার মেয়েটা তো আমাকে ছাড়া এক পাও এগোতে পারে না। সেখানে ধরে বেঁধে বিয়ে নামক একটা সম্পর্কে জড়িয়ে দিয়েছি তোমাদেরকে। ভুল করেছি। কত অপমান করেছো তুমি আমার ছোট মেয়েটাকে। আমি ওকে নিয়ে যাবো আধার। শাস্তি দিবা? আমি কি ইচ্ছে করে অপমান করেছি ওকে? বাবার উপর খুব রাগ হয়েছিল। সে রাগ তো তুমি চাঁদনির উপর ছাড়তে পারো না। ওর তো কোনো দোষ ছিল না। ও কেন সাফার করবে বলো? তুমি এখনো ওকে মেনে নিতে পারোনি, আমি জানি। আধার নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো আকিব শিকদারের দিকে। তুমি ওকে নিয়ে যেতে পারবে না। তুমি তো ওকে চাও না, পছন্দ না তোমার ওকে। সেটা তো প্রথম দিনই বলেছিলাম। দাম দিয়েছিলে আমার কথার। ঠিকই তো, বিয়েতে তিন ভাই মিলে সাক্ষী দিয়েছ। এখন কেন মেয়ের কথা মনে পড়ছে? মানুষ মাত্রই ভুল হয় আধার। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। মানুষই তো ভুল করবে। ভুল না করলে তো আমরা ফেরেশতাই হতাম। তোমরা এই শেষ বয়সে এসে ভুল করতে পারো, আর বয়সের দেশে সেম ভুল আমি করতে পারি না। শেষ বয়স কি বলছো? মনে প্রাণে আমি এখনো ইয়াং। শোনো, এইসব কথা বলে কোনো লাভ নেই। আজ রাতে দুজনের জন্য ট্রেনের টিকিট বুক করেছি আমি। চাঁদের খুব শখ ট্রেনে চড়ার।
প্রথমবার আমাকে ছেড়ে কাঁদতে কাঁদতে এসেছিল। ট্রেনে চড়ার অনুভূতি নিতে পারেনি, তাই রিকোয়েস্ট করেছে আমাকে ট্রেনে করে যাবে। নো, আমি যেতে পারমিশন দেব না। আমি ওর বাবা আধার, বাবা হয়ে তোমার পারমিশন লাগবে আমার? লাগবে। ওর যখন বিয়ে হয়ে গেছে, তখন আমার অধিকার তোমার চেয়েও বেশি। আকিব শিকদার কিছু না বলে উঠে দাঁড়ালেন। সিঁড়ি বেয়ে যেতে যেতে বললেন, যা ইচ্ছা করো, ওকে তো আমি নিয়ে যাবই। চাঁদনি যাবে না, দেখো তুমি। দেখা যাবে। সামনেই নির্বাচন। শহরের গলি মহল্লা, চায়ের দোকান থেকে বাজার, সব জায়গায় এখন একটাই আলোচনার বিষয়, নমিনেশন। কে পেল, কে পেল না, এই নিয়ে গরম রাজনীতি। তবে রাতের এই নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। ঢাকায় আসার পর দলীয় সকল প্রোগ্রামে সশরীরে থেকে দুহাতে মানুষের ভালোবাসা কুড়িয়েছে ও। বিশ্বাস তো ছিলই, নমিনেশন না পেলেও সমস্যা ছিল না। এমনিতেও এখানে মন টিকছিল না ওর। ওর অসুস্থ মাটা একা একা চট্টগ্রামে কেমন আছে কে জানে। চট্টগ্রামে ফিরে যেতে ইচ্ছে করছে খুব করে, অথচ নির্বাচনের আগে যেতেও পারছে না। রাতের রাজনীতির শখটা ছিল সেই ক্লাস 8 থেকে। সাদিক হাসান বহুকাল এলাকার এমপি ছিলেন। রাজনীতি রিলেটেড কাজগুলো ওদের বাড়িতে লেগেই থাকতো সারাক্ষণ। স্বাভাবিক, একটা ছোট্ট মনে এসব নিয়ে প্রভাব পড়বেই। জীবনের এত উত্থান পতনেও রাত কখনো রাজনীতি ছাড়েনি। ওর মা বাবা ছাড়াছাড়িতেও না, ওর বাবার অমানুষের মতো প্রহারেও না। লোকটা তো বাড়ি আর রাজনীতির পার্থক্যই করতে জানতো না। দুটো বিষয় গুলিয়ে ফেলতো, তারপর সেটার ফল ভোগ করতে হতো আবরার নামের একটা ভাঙ্গাচোরা মানুষকে, যার অতীত বর্তমান দুটোই জঘন্য। ভবিষ্যতে বেঁচে থাকবে কিনা ওটারও কোনো গ্যারেন্টি নেই। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল রাত। আকাশে আজ কেন চাঁদ নেই? আছে হাতে গোনা তারা। অমাবস্যা বোধ হয়। রাতের অমাবস্যায় ভালো লাগে। জ্যোৎস্না রাতে চাঁদ এতটা আলোকিত করে দেয়, ধরণীকে যে রাতের মহত্ব, গভীরতা বোঝাই যায় না। রাত তো হবে রাতের মতো অমানিসা, অন্ধকারে ঘেরা, একদম ওর জীবনের মতো। রাতকে কেন চাঁদ এসে আলোকিত করবে? কেন রাতের অসীমতা গভীরতা নষ্ট করে দেবে? রাত এ বিষয়ের ঘোর বিরোধী। ফোনের রিংটনে রাতের ধ্যান ভঙ্গ হলো। না দেখে কল রিসিভ করতেই ওপাশ থেকে একটা এলোমেলো অস্থির কণ্ঠস্বর ভেসে এলো। আবরার, এই আবরার। রাত হকচকিয়ে গেল। নরম স্বরে ডাকলো, আম্মু, এত সকালে তুমি? ঘুম ভেঙে গেছে তোমার? ওপাশের নারীটি কাঁদো কাঁদো স্বরে বলল, তোমার সাথে কথা নাই আমার। কোথায় তুমি? তুমি আসলে না। বাবা আমাকে মিথ্যে কেন বলেছে? হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এই, কোথায় গেছি আমি? কি হয়েছে তোমার? আম্মু, আর ইউ ওকে? আই এম নট ওকে। তুমি আসলে না। কতদিন তোমাকে দেখিনি আমি। আমার কথা তো তোমার মনে পড়ে না, কিন্তু আমার খুব কান্না পায় তোমার জন্য। তুমি আসলে না। ওপাশ থেকে কান্নার আওয়াজ শোনা গেল। রাত অস্থির হয়ে উঠল। এই দুনিয়ায় ওর সবচেয়ে অপছন্দের জিনিস হলো মানুষটার কান্না। রাত নিতে পারে না, অসহ্য যন্ত্রণা হয়। রাত উদগ্রীব স্বরে ডাকতে থাকলো, আম্মু, এই আম্মু, কেঁদো না, কেঁদো না প্লিজ। কি হয়েছে আমাকে বলো। নানু ভাইকে ফোনটা দাও। আল্লাহরে, কেন কাঁদছো তুমি এভাবে? মরে গেছি আমি। কেঁদো না আম্মু, এই চুপ, তোমার সাথে কোনো কথা নেই আমার। ফোন কেটে গেল। রাত্রস্ত হাতেই অ্যাংরি বার্ড নাম্বারে কল দিল কয়েকবার। ওপাশ থেকে রিসিভ হলো না। ওর বুকের ধুকপুকানি বেড়ে যায়, অসহায় লাগে নিজেকে। রাত আরো একবার কল করলো, রিসিভ হলো না। দ্রুত পায়ে কক্ষে চলে এলো। আলমিরা থেকে এলোমেলো হাতে নিজের কয়েকটা যাবতীয় প্রয়োজনীয় জিনিস বের করলো। আজকেই চট্টগ্রামে ফিরে যাবে ও। নির্বাচন চুলোয় যাক। ওই মানুষটার কিছু হলেই তো মরে যাবে। সেখানে নির্বাচন দিয়ে কি হবে? প্রয়োজনীয় জিনিস ব্যাগে নিয়ে সুহাসকে কল করলো রাত। ছেলেটা বোধহয় ঘুমাচ্ছিল। নিজের ঘুমকে বলিদান দিয়ে বসের ফোন রিসিভ করে। ঘুম ঘুম স্বরে নিজের উপস্থিতি জানান দিল। রাত তড়িঘড়ি করে বলল, সুহাস, আমি চট্টগ্রামে চলে যাচ্ছি। আম্মু ভালো নেই সুহাস, কান্না করছে। আমার ভয় লাগছে অনেক। জানি না নির্বাচনের আগে ফিরতে পারবো কিনা। আদৌ ফিরবো কিনা সেটাও জানি না। তুমি সাদিক হাসানকে বলে দিও। আর হ্যাঁ, এটাও বলে দিও যাতে ইচ্ছে মতো গালাগাল করে আমাকে। তার কাছে তো নিজের মানুষের চেয়েও বাজি জেতাটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমার তো সেটা না। ওপরে এক আল্লাহ ছাড়া আর নিচে আম্মু ছাড়া আমার আর কেউ নেই। আমি চলে যাচ্ছি। কিন্তু স্যার, ছেলেটা কিছু বলেই যাচ্ছিল, বলতেই যাচ্ছিল বোধহয়,
কিন্তু রাত শুনল না। দ্রুত কল কেটে দিল। তক্ষুনি আবারও ঝংকার তুলে ফোন বাজা শুরু করলো। অ্যাংরি বার্ড নামে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। রাতের জানে পানি এলো বোধহয়। দ্রুত রিসিভ করে ডাকলো, আম্মু। নানু ভাই, আমি। নানু ভাই। আম্মু কাঁদছে কেন? কি হয়েছে? কিছু হয়নি, চিন্তা করো না তুমি। কদিন ধরে তোমার কথা বেশি মনে পড়ছিল। আমাকে বারবার বলছিল। আমি তোমাকে জানাচ্ছিলাম না কারণ তুমি চিন্তা করবে। কাল বেশি জিজ্ঞেস করায় বলে দিয়েছি আজ সকাল সকাল আসবে। কিন্তু ওটা তো আমি বুঝ দেওয়ার জন্য বলেছিলাম। মনে করেছিলাম সকালে উঠে ভুলে যাবে। কিন্তু ভোলেনি। তোমাকে না দেখে বাড়ি মাথায় তুলেছে। একজন সার্ভেন্টের মাথা ফাটিয়ে দিয়েছে ফুলদানি ছুঁড়ে মেরে। রাত এক নিঃশ্বাসে বলল, কি? সে এখন কেমন আছে? আছে ভালো, অতটা লাগেনি। তারপরেও হসপিটালে পাঠিয়েছি, ভালো আছে এখন। রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, ওনার কাছে একটু ক্ষমা চেয়ে নিও নানু ভাই। যাবতীয় খরচ দিয়ে দিও। আমার আম্মুকে যাতে বদদোয়া না দেয়। এই বদদোয়া জিনিসটা খুব ভয় লাগে আমার। বুঝলে তো? এসব করতো না বলো। বলেছি, চিন্তা করো না তুমি। তুমি কেন এভাবে মিথ্যা আশ্বাস দিতে গেলে বলো তো? তুমি জানো না, আম্মু নিজের কথা ভুলে গেলেও আমার কথা ভোলে না কখনো। আমি তো ওকে শান্ত করার জন্য বুঝ দিয়েছিলাম। নয়তো কাল রাতের খাবারও খেত না। সকাল থেকে কান্নাকাটি করছে, কিচ্ছু খায়নি। বুঝছি না কি করব। তুমি কাল রাতে এসব আমাকে বলবা না? আমি তো কল দিয়েছিলাম। অথচ এমন ভাবে বিহেভ করছো যেন সব ঠিক আছে। ইটস টু মাচ নানু ভাই। তোমাকে চিন্তায় ফেলতে চাইনি যে। সামনে নির্বাচন, তাই। তো নির্বাচন আমার আম্মুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যাকে, আমি আসছি। আজ রাতেই চলে আসবো। অ্যাংরি বার্ডকে খেয়ে নিতে বলো। বাবারে, তোমার মেয়ে কি রাগ! তুমি আসতে পারবে নানু ভাই? তোমার কাজ ফেলে আসা উচিত হবে না। আমি তো আমার আম্মুটাকে খবর থেকে উঠে আসার চেষ্টা করব। যদিও সেটা পসিবল না, আল্লাহ মাফ করুক। সামান্য ঢাকা থেকে চট্টগ্রামে যেতে পারবো না। আচ্ছা, উই আর ওয়েটিং। চাঁদনি নিজের কক্ষে ব্যাগ গোছাচ্ছিল। আধার তখনই ত্রস্ত পায়ে কক্ষে ঢুকলো। চাঁদনি হাতে কাপড় নিয়ে এক পলক ওর দিকে তাকালো। আবার নিচে ঝুঁকে নিজের কাজে মনোযোগ দিল। আধার এসেই ধপ করে বিছানার উপর বসলো। আদেশ ছুড়ে বলল, তুই চাচুকে বলবি তুই যাবি না। আমার সাথে যাবি। আমার এক্সাম শেষ হলে আমি তোকে নিয়ে যাব। আমি আব্বুর সাথেই যাব। দেখ, জেদ করবি না একদম। আমি বলছি না আমি নিয়ে যাব। প্লিজ থেকে যা চাঁদনি। আমি থাকতে চাচ্ছি না। অনেক আগে থেকেই চলে যেতে চাচ্ছিলাম। সুযোগ হচ্ছিল না। এখন যখন সুযোগ পেয়েছি, হাতছাড়া করব না। আমার বাড়ির কথা অনেক মনে পড়ছে। কিন্তু বাড়ির কারো তো ওর কথা মনে পড়ছে না। তুই কাদের কাছে যাবি চাঁদনি? যারা একটা পালিয়ে যাওয়া মেয়েকে বাড়িতে আশ্রয় দিতে পারে, মাথায় তুলে রাখতে পারে। অথচ তুই যে পরিবারের কথা ভেবে নিজের জীবনের কথা একবারও ভাবলি না, তাকে একটা কল পর্যন্ত করে না কেউ। করতে পারে না। ওরা তোকে নিজের কেউ মনে করে না। তুমি মনে করো? চাঁদনি কাজ থামিয়ে আধারের দিকে তাকালো। আধার অনেক আগে থেকে তাকিয়েছিল। চাঁদনির চোখে চোখ পড়ায় কিছুটা হকচকিয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে বলল, মনে করি না বলছিস? করি তো চাঁদ, মনে করি। তোকে আমি নিজের খুব কাছের কেউ মনে করি। চাঁদনি গা দুলিয়ে হাসল। কালির ড্রাম মনে করো? আরো কিছু? ওটা তো দুষ্টামি করে বলি। যে দুষ্টামি অসহায় হৃদয়টা ছিদ্র করে চলে যায়, সেই দুষ্টামি করার দরকার কি? আধার সাফ সাফ জানিয়ে দিল, দেখ, এত কিছু বুঝি না। আমাকে ছেড়ে যাবি না তুই, কথা ফাইনাল। আমার দিকটা একটু ভাব। সামনে আমার এক্সাম। তুই আমাকে একা ফেলে চলে গেলে আমি সারাক্ষণ টেনশনে থাকবো। তোর তো মতিগতি ঠিক নেই। তুই চাস আমি ফেল করি? চাঁদনি হতভম্ব হয়ে হা করে তাকালো আধারের দিকে। বেওফাল স্বরে বলল, মতিগতি ঠিক নেই বলতে কি বোঝাচ্ছ? ওখানে গিয়ে আমি কারোর সাথে প্রেম করব? সিরিয়াসলি আদার ভাই? এত স্বাধীনতা পেয়েও বিয়ের আগে কখনো একটা ছেলের সাথে বন্ধুত্ব পর্যন্ত করিনি। সেখানে বিয়ের পর আমি গ্রামে গিয়ে অন্য একটা ছেলের সাথে প্রেম করব তোমার অবর্তমানে? এটা মনে হচ্ছে তোমার? আধার উঠে দাঁড়ালো। ও খুব সহজে হাইপার হয়ে যায়। কোনো মানুষকে নিজের কথা বোঝাতে না পারলে, মানাতে না পারলে, ওর কথাটা সে মানুষের উপর গুছিয়ে দিতে না পারলে ওর খুব রাগ হয়। যেমন এখন হচ্ছে। রাগে ফোঁস করে বলল, তুই যাবি না মানে যাবি না, ব্যাস। আর কোনো কথা নেই, থাকতেই পারে না। আমি যাব মানে যাবই। আরো হাজারটা কথা থাকতে পারে। তোমার সমস্যা? জেদি গলায় বলল চাঁদনি।
আদার এগিয়ে গিয়ে থামা দিয়ে ধরল চাঁদনির হাত। পিঠ পেছনে মুচড়ে দিয়ে হেসে বলল, গলা টিপে দেবো? দেখাবি, জেদ দেখাবি আমাকে? একদম জেদ দেখাবি না। উঁচু গলায় কথা কেন বলছিস? কোন সাহসে? চাঁদনি চেঁচালো। ব্যথা তোর শব্দ করে বলল, ছাড়ো, ব্যথা পাচ্ছি। বাবা বাড়িতে থাকা সত্ত্বেও তুমি আমাকে মারছো? আমি বাবাকে বলবো কতটা কষ্ট দিয়েছো তুমি আমাকে? খুব সাহস বেড়েছে। আমার কথা অমান্য করবি? তোর কি মনে হয় আমি চাচুকে ভয় পাই? হাত ছাড়ো, ব্যথা পাচ্ছি। তুই চলে গেলে আর ফিরে আসবি না। তুই একটা বেইমান, অকৃতজ্ঞ। তোর জন্য করা আমার সব স্যাক্রিফাইস ভুলে গেছিস তুই। কি স্যাক্রিফাইস করেছো তুমি আমার জন্য? আমার জন্য নিজের প্রেমিকাকে ছেড়েছো। বন্ধু মহলে নিজের সম্মান, ইগো হারিয়েছো। এসবের কথাই তো বলছো না? আমি চলে গেলে সব ফিরে পাবে। আধার গো ধরে বলল, তুই যাবি না চাঁদনি? আমি তোকে ছাড়া থাকতে পারবো না, বোঝ না একটু? অভ্যাস হয়ে গেছিস তুই আমার। আমি যাবই। যাবি না? যাব। যাবি না? যাব। আদার চাঁদনির প্রতিটা বিপরীত কথায় হাতের চাপ বৃদ্ধি করে। তবুও চাঁদনি টলে না। আদার নিজেই অতিষ্ঠ হয়ে ছেড়ে দিল ওকে। ছাড়া পেয়ে চাঁদনির মনে হলো নিজের জান ফিরে পেয়েছে। এতক্ষণ কবজির কাছে আটকে ছিল সেটা। বাম হাতে ডান হাত চেপে ধরলো চাঁদনি। বড় বড় করে শ্বাস ফেলতে থাকলো। আদার চোখ ছোট ছোট করে তাকালো চাঁদনির দিকে। তুই এখনো নিজের জেদে অটল থাকবি? তুই আমাকে ফেলে চলে যাবি? যাব না। সত্যি? আদার খুশি হয়ে বলল, হুম। আদার এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো চাঁদনিকে। এই প্রথমবার চাঁদনি ছাড়াতে চাইল না। ও এটা এমনি বলেছে, নয়তো আধার সেম কথা পুরো দিন জপতে থাকতো। পুরো দিন সেম কথা বলে বলে ওর কানের 12টা বাজিয়ে দিত। এর চেয়ে প্রথমে এক কথা বলে শেষে উল্টে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এইসব ধোঁকাবাজি তো আধারে থেকেই শিখেছে। আধার নিজের বুক থেকে ছাড়ালো ওকে। এক হাতে চাঁদনির থুতনি চেপে ধরে বলল, মিথ্যে বলছিস না তো? না। তাহলে আমি চাচুকে গিয়ে বলে আসি তুই যাবি না? তোমার বলার দরকার নেই, আমি বলবো। তুই পরে উল্টে যাবি না তো? হুম। আমি নিজের দেওয়া কথা রাখি। আধার খুশি মনে বিজয়ী বিজয়ী একটা ভাব নিয়ে বেরিয়ে গেল। চাঁদনি লম্বা শ্বাস ছাড়ল। প্রথমবার ও নিজের দেওয়া কথা রাখবে না। প্রথমবার ধোঁকাবাজি করবে। যে উঠতে বুঝতে গিরগিটির মতো রং বদলাতে পারে, তার সাথে সামান্য মিথ্যাচার বড় কোনো বিষয় না। আঁধার পুরো দিন খুব নিশ্চিন্তে ছিল। চাঁদনি যখন একবার বলে দিয়েছে যাবে না, তার মানে ও যাবে না। চাঁদ কখনো মিথ্যে বলে না। ওর ধারণা ছিল চাঁদনি বোধহয় এবারে একটু বেশি তেড়ামি করবে, কিন্তু মেয়েটা এত সহজে মেনে যাবে ভাবেনি ও। আকিব শিকদার রেডি হয়ে বসে আছে সোফার উপর। আধার তার বিপরীত পাশের সোফায়। ও মনে মনে হাসছে। শুধু শুধু ওর চাচা অপেক্ষা করছে, কিন্তু তার মেয়ে তো যাবে না। আচ্ছা, এটা কি আধার বলে দেবে? না থাক, চাঁদনি বলুক। ও কেন বলতে যাবে? আকিব শিকদার হাত ঘড়ি দেখে আধারের দিকে তাকিয়ে বলল, চাঁদ তো এখনো নামলো না আধার। মনে হয় ও যাবে না চাচু। আকিব শিকদার সোজা হয়ে বসলেন। ভ্রু কুঁচকে বললেন, অবশ্যই যাবে ও। ঢাকা আসার পর থেকে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছিল গ্রামে ফিরে যাওয়ার জন্য। আর এখন নিয়ে যাওয়ার জন্য এসেছি, যখন যাবে না। আধার বাচ্চাদের মতো ঠোঁট উল্টালো। দুহাত উঁচিয়ে বোঝালো ওর আইডিয়া নেই। একটু সময় পর চাঁদনিকে রেডি হয়ে নিচে নামতে দেখা গেল। আধারে হাসি বন্ধ হয়ে গেল নিমেষেই। কপালে ভাঁজ ফেলে তাকালো ওর দিকে। অথচ চাঁদনি নিচে নেমে আকিব শিকদারকে বলল, আমি রেডি, চলো। আধার হাঁ করে তাকালো চাঁদনির দিকে। কিছুটা চিল্লিয়ে বলল, এই বেয়াদব, তুই না বলেছিস যাবি না? কখন বললাম? আমি তো কাল থেকেই বলে আসছি যাব। স্বাভাবিক কণ্ঠে বলল চাঁদনি, যেন ও আধারকে কোনো রকম প্রমিস করেনি। আধার এসব কোত্থেকে বলছে? আধার আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনি গাছাড়া ভাব দিয়ে তাকালো, পরপর মুখ বাঁকালো। আধারের মন চাইলো চাঁদনির গলা টিপে দিতে। আকিব শিকদার না থাকলে এক্ষুনি বোধহয় গলায় চিপ দিয়ে ধরতো। আকিব শিকদার তাড়া দিলেন, চলো বের হওয়া যাক, আবার ট্রেন মিস হয়ে যাবে। চাঁদনি ঘাড় বাঁকালো। আকিব শিকদার দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। চাঁদনি বেরোনোর আগে জ্যাম দৌড়ে আসলো ওর কাছে, পায়ের সাথে নিজের লোমশ গা পোলাতে থাকলো। করুণ স্বরে ডাকলো বার কয়েক। চাঁদনি হাঁটু মুড়ে বসে জড়িয়ে ধরলো ওকে। মলিন হেসে বলল, থ্যাংক ইউ ফর দ্য কোম্পানি। ভাগ্যিস তুমি ছিলে, নয়তো এই একা বাসায় আমি একাকিত্বে শেষ হয়ে যেতাম। বিশ্বাস করো, এই বাড়ির সদস্যদের মধ্যে আমি সবচেয়ে বেশি মিস করব তোমাকে। খুব মনে পড়বে আমার তোমার কথা। জ্যাম্প, আমি চলে যাচ্ছি বাচ্চা।
তোমার সাথে আমার বোধহয় আর দেখা হবে না। কেন? মরে যাবি তুই? খেকিয়ে বলল আধার। চাঁদনি উঠে দাঁড়ালো, চোখ মুখ কুঁচকে বলল, মরবো কেন? হ্যাঁ, মরবো কেন? আর আসবো না, বুঝছো? সারা জীবনের জন্য গেলাম। হুরে, শখের দেখি কমতি নেই। যেভাবে ধোকা দিয়ে যাচ্ছিস না, সব মনে রাখলাম, সুদে আসলে ফেরত দেবো তোকে, শয়তান। এক্সামটা শেষ হতে দেখালি। চাঁদনি তাকালো আধারের দিকে, বিমর্ষ চিত্তে বলল, আধার ভাই, আমার পাখি দুটোকে দেখো, ওদের একটু পরপর দানা আর পানি দিতে হয়। পারবো না। তাহলে আমি নিয়ে যাই ওদের? ধরে দেখ, ওই খাঁচা সহ তোকে ঘরবন্দি করব। বেইমানের ঘরে বেইমান। এত বড় বেইমানি করতে পারলি আমার সাথে? 8 মাস একটা বেইমানকে পারলাম আমি। ছি, মিথ্যুক। এত বড় প্রতারণা কার থেকে শিখলি? তুই তো এসব ছলাকলা জানতি না। তোমার থেকেই শেখা। মিথ্যে না বললে সারাক্ষণ যাবি না যাবি না করে প্যান প্যান করতে। আমি আমার মাইন্ড ফ্রেশ রাখতে চেয়েছিলাম। আদার এগিয়ে গিয়ে ধুম করে চাপড় বসালো ওর পিঠে। চাঁদনি ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেললো, চেঁচিয়ে বলল, যাওয়ার আগেও তুমি আমার সাথে এমন করবে? ইউ ডিজার্ভ ইট। তোরে তো আমার মেরে ফেলতে মন চাচ্ছে। আদার গটগট পায়ে বেরিয়ে গেল। চাঁদনি ওর পিছু পিছু হাঁটা ধরল। গাড়ি চলছে তার নিজের গতিতে। নভেম্বর মাস। কয়েকদিন ধরে কিছুটা শীত পড়েছে। দিনে গা ঝলসানো রোদ থাকলেও রাতে ঠান্ডা বাতাস বহমান থাকে। কুয়াশা চাদরে মুড়িয়ে যায় প্রকৃতি। আকিব তার পেছনের সিটে বসেছেন। আধা ড্রাইভ করছে, তার পাশে সিটে বসে আছে চাঁদনি। চাঁদনি পেছনে বসতে চেয়েছিল ওর বাবার সাথে। আধা জোর করে বসিয়েছে ওর পাশে। ছেলেটা লজ্জা নেই, ভয় ডর কিচ্ছু নেই। ওর কথা না শুনলে দেখা যেত আকিব সিকদারের সামনেই বেফাঁস কিছু বলে দিত। জানালা খোলা, হুড়মুড়িয়ে বাতাস ঢুকছে। চাঁদনি ঠান্ডা লাগছে, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে শীতে। একটা সালোয়ার পরেই চলে এসেছে ও। সোয়েটারও পরেনি। নিজের গায়ের ওড়নাটা চাদরের মতো করে গায়ে জড়িয়ে নিল চাঁদনি। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সিল্কের ওড়না গায়ে থাকা আর না থাকা একই ব্যাপার। দুহাতে তালু মৃদু ঘষে নিজেকে উষ্ণ করার চেষ্টা চালালো। আধার বাঁকা চোখে দেখলো ওকে, গম্ভীর স্বরে বলল, সোয়েটার পরে আসলি না কেন? একটু আক্কেল নেই। আমি কি জানতাম বাইরে এত শীত পড়ছে? ফ্ল্যাটে থাকলে তো বোঝা যায় না। জানালা বন্ধ করে দিব? বমি আসবে তো। তুমি জানো না আমি বদ্ধ গাড়িতে শ্বাস নিতে পারি না। আধার সামনে থেকে খুঁজে একটা জ্যাকেট দিল চাঁদনির হাতে, বলল, ধর, এটা আমার। যেতে যেতে ম্যানেজ কর কোনো মতে। তোমার জ্যাকেট পরবো? ছাপড়ির মতো লাগবে। আধার জ্যাকেটটা ওর হাতে গুজে দিয়ে বলল, থাপ্পড় খাবি একদম। এমনিতেই একটা কথা অমান্য করেছিস। লাগলে লাগুক, অন্তত ঠান্ডা থেকে তো বাঁচতে পারবি। জ্বর কমেছে কখন তোর? আবার অসুস্থ হওয়ার জন্য চাচুকে বলবো? চাঁদনি আর না পেরে জ্যাকেটটা পরল। ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তারপরে ওর আধারের সাথে তেরামি করতেই হবে। জ্যাকেট গায়ে দিতেই ওর ক্ষুদ্র শরীর জ্যাকেটের আড়ালে ডুবে গেল। আধারের জ্যাকেটটা এমনিতেই বড়। ও সবসময় একটু বড় সাইজের হুডি জ্যাকেট পরে। এগুলো নাকি স্টাইল। কিন্তু এই স্টাইলে আধারকেই ঠিকঠাক লাগে। চাঁদের মনে হচ্ছে ওকে একটুও ঠিক লাগছে না। আগে কেমন লাগছে না লাগছে এসব নিয়ে একটু কনসার্ন ছিল না চাঁদনি, কিন্তু ঢাকা আসার পর আধারে বাঁশ খেয়ে নিজের প্রতি এতটা ওভার কনসার্নড হয়েছে যে এখন লুক নিয়ে ভাবতে ভাবতেই সময় যায় ওর। চাঁদ, হুম? চাঁদনি পাশ ফিরে তাকিয়ে বলল। আধার সামনে দৃষ্টি রেখে নরম স্বরে বলল, আমাকে ছেড়ে না গেলে হয় না? আমি আবার একা হয়ে যাব। এই বুড়ো শহরে একদম একা। আমার নিজের বলে কেউ থাকবে না। আমি তোমার নিজের কেউ ছিলাম। হ্যাঁ, ছিলি তো। তোকে নিয়েই তো আমি আমার দিনগুলো দুঃখ ছাড়া কাটাতাম। হ্যাঁ, সেটা আমাকে দুঃখ দিয়ে মাপ করা যায় না। থেকে যা। কি হবে থেকে? একটা ছোট সংসার হবে। কালো মেয়ের সাথে। লজ্জা লাগবে না তোমার? ওই সেন্সিটিভিটি নিয়েই তো এসেছিলাম। হৃদয়ে আর কিছু অবশিষ্ট নেই। তোর হৃদয়ে সবকিছু নিঃশেষ হয়ে যাওয়ার পর আমার হৃদয়ে কিছু জন্মানো কি খুব দরকার ছিল? কি জন্ম নিয়েছে? ভালোবাসা। চাঁদনি জানালার দিকে মুখ করল। ওর এবার কান্না আসছে। ও কেঁদে দেবে। নিজের হাতে সবকিছু শেষ করে দিয়ে আধার এভাবেই ইমোশনাল কথা বলতে আসে। চাঁদনির হৃদয় গলে যায়। সত্যি গলে যায়। ওর ভালোবাসাটা তো মিথ্যে ছিল না। এই ছেলেটাকে ওর ছোট হৃদয়টা পাগলের মতো ভালোবেসেছে। কিন্তু ভালোবাসা কি আত্মসম্মান থেকে বড়? হুম, না, কখনোই না। একটা মেয়ের বেঁচে থাকার তাগিদই হচ্ছে তার ইজ্জত, তার সম্মান। আদার কেন একটু ওর কদর করলো না? ওর অসীম ভালোবাসার বিনিময়ে কেন সবসময় কটু কথায় পেয়ে গেল ও?
চাঁদনি পুরো রাস্তা আর কোনো কথা বলল না, কিন্তু আধার ফিসফিস করে বলতে থাকলো চাঁদনি যাতে না যায়। ওর এই প্যানপ্যানানি চাঁদনি ট্রেনে ওঠার আগ পর্যন্ত চলতে থাকবে। রেল স্টেশনে যাত্রীদের ভিড়। সন্ধ্যা হওয়ার ভিড়টা একটু বেশি। ট্রেন আসছে, যাত্রীরা নামছে, আবার যাত্রীতে পূর্ণ হলে ট্রেন ছেড়ে দিচ্ছে। ব্যস্ত সময়। চাঁদনি যখন প্রথম ঢাকায় এসেছিল তখনও একই পরিবেশ ছিল, একই সময়। ইস, কত স্বপ্ন নিয়ে এসেছিল। যে ছোট্ট সংসারের কথা আধার আজ বলে ওকে থেকে যেতে বলেছে, সেদিন কেন সে সংসারের আশ্বাস আধার দেয়নি ওকে? কেন ওর স্বপ্ন ভেঙে দিয়েছে? চাঁদনি চোখের জল আটকে রাখার চেষ্টা করে। আধার দেখলে খুব বাঁশ মারবে। ছেলেটার কোনো ইমোশন নেই, বেয়াদব একটা। চাঁদনি ঢোক গিলল। কাঙ্ক্ষিত ট্রেন এসে থামলো ওদের সামনে। চাঁদনি দুটো বড় বড় ট্রলি নিয়ে এসেছে। আধার ওর পাশে এসে দাঁড়ালো। গভীর স্বরে বলল, ভাই, তুই শুধু 1 মাসের জন্য যাচ্ছিস? এত বড় বড় ব্যাগ নিয়েছিস কেন? আর আসবো না। ধাক্কা মেরে ট্রেনের নিচে ফেলে দিব এখন, বিশ্বাস কর। তোর বাপও তোরে বাঁচাতে পারবে না। ভয় পাই না। আদার নাক ফুলিয়ে তাকালো। চাঁদনি গা থেকে খুলে জ্যাকেটটা দিয়ে দিল ওর হাতে। আধার বলল, এক্সাম শেষ হলেই নিতে যাব। মাইন্ডে সেট করে রাখবি সেটা। নিতে গেলে যাতে তোর নখরা দেখতে না হয় আমাকে। চাঁদনি মলিন হেসে বলল, সাবিয়া আপুকে বিয়ে করে নিও। আমি গ্রামে গিয়ে বাবা আর বড় বাবাকে বোঝাবো ডিভোর্স। আর একটা শব্দ মুখ থেকে উচ্চারণ করলে জিভ কেটে ফেলবো। চাঁদনি চোখ সরিয়ে আকিব শিকদারের দিকে তাকালো। আকিব শিকদার বললেন, চলো, সময় হয়েছে। চাঁদনি পা বাড়ানোর আগে আধার ওর হাত চেপে ধরল। করুণ স্বরে জিজ্ঞেস করলো, চলে যাচ্ছিস? যাচ্ছি। আমার কথা মনে পড়বে না তোর? না। চ্যাম্পের কথা পর্যন্ত মনে পড়বে না তোর? আমি এতটাই বানের জলে ভেসে এসেছি। চ্যাম্প আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছে এই 8 মাসে, ততটুকু তোমার সাথে আমার দেখাও হয়নি। দেখা হলেও তোমার কটু কথায় জর্জরিত হয়েছি। এর বেশি আর কিছুই না। মনে করার সুযোগ কই? কিন্তু আমার খুব মনে পড়বে রে তোর কথা। চাঁদনি টলমলে দৃষ্টিতে তাকালো। আধারে চোখে চোখ রেখে অসহায় গলায় আওড়ালো, তুমি নিজেও জানো না তোমার এক একটা কথার ওজন কতটা ভারী ছিল। সে ভার বহন করার সাধ্য আমার ছিল না। তুমি জানতেও পারবে না। তোমার একটা কথার আঘাত কতটা বিশ্রীভাবে আমার হৃদয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। মানুষের কথার আঘাত রুহ পর্যন্ত পৌঁছে যায়। মানুষ ব্যথায় মরে, কথায় মরে। কথার যে কত ব্যথা সেটা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। আমি চলে যাচ্ছি। সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আর ফিরবো না। কক্ষনো না। অভিশাপ দিলাম না তোমাকে। তবে নিজেই দীর্ঘশ্বাস রেখে গেলাম। আমার দীর্ঘশ্বাস তোমাকে শান্তিতে থাকতে দিবে না। আধার হাত ছেড়ে দিল চাঁদনির। আকিব শিকদার ওর হাত ধরে ট্রেনের ভেতর নিয়ে গেলেন। ট্রেন চলতে শুরু করলো। আধার তাকিয়ে থাকলো সেদিকে। ওর গলার কাছে কিছু একটা আটকে আছে, জ্বলছে খুব করে। ও কিছু বলতে চেয়েছিল চাঁদনিকে, পারল না। মেয়েটা শুনল না। আঘাতের প্রতিদানে আধার এত বিশ্রীভাবে আঘাত পেল। আধার বুকের উপর বাঁ হাতে রাখলো। আশ্চর্য, হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে কেন? এতটা অসহায় কখন হয়ে পড়ল চাঁদনিকে ছাড়া? শুধু ঢাকায় চাঁদনি ছাড়া আর কেউ ছিল না তাই? না পুরোটা জুড়ে শুধু চাঁদনিই ছিল? আধার বুঝতে দেরি করে ফেলল কোনটা। আধারের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ভাঙ্গা গলায় আওড়ালো, বাট আই উইল মিস ইউ সো মাচ। এজন্যই বোধ হয় বঙ্কিমচন্দ্র বলেছিলেন, রাগ করিয়া ভ্রমরকে ভুলিবার চেষ্টা করিলেন। ভুলিবার স্বাদ কি? সুখ যায়, স্মৃতি যায় না। ক্ষত ভালো হয়, দাগ ভালো হয় না। মানুষ যায়, নাম থাকে। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে। দেখতে থাকো। যারা নতুন শুনছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও।